আপু এখন শুরু করা যাবে। আসসালামু আলাইকুম। আমাদের আজকের টপিক হচ্ছে আল্ট্রাসোনোগ্রাফি। স্পেশাল ইকুইপমেন্ট টপিকটার ভেতরে আল্ট্রাসোনোগ্রাম হচ্ছে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। আল্ট্রাসোনোগ্রাম থেকে আমাদের পরীক্ষায় একটা বা দুইটা কোশ্চেন মাস্ট আসবে, অনেক সময় লাক ভালো থাকলে তিনটা কোশ্চেনও চলে আসতে পারে, বাট ইউজুয়ালি একটা থেকে দুইটা কোশ্চেন আসে। কিন্তু এটা ভালো করে পড়তে হবে, এই জন্য যে টপিকটা রিলেটিভলি ইজি। কোশ্চেন যেগুলো আসে সেগুলো মোটামুটি ইম্পর্টেন্ট টপিক থেকে আসে, আর যদি ঠিক মতো পড়া থাকে এখান থেকে ফুল মার্কস ক্যারি করা সম্ভব, প্রতিটা স্টেম কারেক্ট করা সম্ভব। আবার সিঙ্গেল বেসটাও মোটামুটি আপনারা পারবেন, এই জন্য আল্ট্রাসোনোগ্রাম টপিকটা ভালোভাবে পড়তে হবে। আর যখন প্রথমবার পড়বেন, আমি আজকে পড়ানোর পর যখন পড়বেন, তখনই মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার করে ভালোভাবে পড়ে রাখবেন, যেন পরীক্ষার আগে রিভিশন দিতে মিনিমাম টাইম লাগে, বা পরীক্ষার আগের দিন রিভিশন না দিলেও পারেন। আল্ট্রাসাউন্ড থেকে এভাবেও পড়া সম্ভব, কারণ এখানে সবই মোটামুটি বোঝার আর মুখস্থর জিনিসপাতি তুলনামূলক কম, এবং স্পেশাল ইকুইপমেন্টের ভেতরে যে টপিকগুলো আছে তার মধ্যে আল্ট্রাসোনোগ্রামটা রিলেটিভলি ইজি টপিক। এখন শুরুতে ইম্পর্টেন্ট টপিক গুলো দেখে নিই। ইনফিনিটি স্টার হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড, খুবই সোজা, এবং এখান থেকে ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে। এভরি অল্টারনেট ইয়ারে প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড থেকে কোশ্চেন আসে। ইন্টারাকশন বিটুইন আল্ট্রাসাউন্ড এন্ড ম্যাটার, এখান থেকেও কোশ্চেন আসে। টিস্যু অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল, আর আর্টিফ্যাক্টস এর নেম অনলি। এই টপিকগুলো আমাদের ইনফিনিটি স্টার। 5 স্টার টপিকের ভেতরে আছে ট্রান্সডিউসার, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, কিউ ফ্যাক্টর, কিউরি টেম্পারেচার। আর ডিফারেন্ট মোডস অফ আল্ট্রাসোনোগ্রাম আর ইউজটা হচ্ছে আমাদের 3 স্টার টপিক। আর বর্তমানে আরেকটা টপিক খুব জনপ্রিয় হয়ে উঠেছে, রিসেন্টলি খুব ইউজ হয়, সেটা হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড ডপলার। ওই টপিকটাও ইম্পর্টেন্ট, ওটাও আমরা মোটামুটি 5 স্টার টপিকের মধ্যে ধরবো, আল্ট্রাসাউন্ড ডপলার। শুরুতে এই স্লাইডটা জাস্ট জানার জন্য, সাউন্ড ওয়েভটা কি জিনিস। আচ্ছা, আমরা সবাই জানি তো না যে আল্ট্রাসাউন্ড হচ্ছে এটা এক প্রকার সাউন্ড। সাউন্ড ওয়েভটা হচ্ছে, সাউন্ড ওয়েভ আর মেকানিক্যাল ওয়েভস দ্যাট আর ট্রাভেল ইন মিডিয়া উইথ লংজিটিউডিনাল অসিলেশন। সাউন্ড ওয়েভটা দেখেন, লংজিটিউডিনাল অসিলেশনের মাধ্যমে এরা একটা মিডিয়াম দিয়ে ট্রান্সফার হয়। সাউন্ডের ভেলোসিটি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। আমরা জানি যে কোনো জিনিসের ভেলোসিটি সি ইকুয়াল টু এফ ল্যামডা, আমরা আগেও পড়েছি। এফ এ কি, এফ এ হচ্ছে ফ্রিকোয়েন্সি, আর ল্যামডা হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। এখন এনবি দিয়ে যে জিনিসটা লিখেছি, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের সাথে সাউন্ড ওয়েভের বেসিক ডিফারেন্সটা কি। ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভটা আমরা আগে পড়েছি, এটা ছিল ট্রান্সভার্স ওয়েভ। আমরা প্রথম ক্লাসে পড়েছিলাম ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন গুলো, ওগুলো ছিল ট্রান্সভার্স ওয়েভ, কিন্তু আমাদের সাউন্ডটা কি লংজিটিউডিনাল ওয়েভ। আর ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ছিল সেটা আমাদের ভ্যাকিউম প্লাস মিডিয়াম দুইটাতেই পাস করতে পারে, কিন্তু সাউন্ড ওয়েভের জন্য অবশ্যই অবশ্যই মিডিয়াম লাগবে। কোনো প্রকার মিডিয়াম ছাড়া ভ্যাকিউমে কখনো সাউন্ড ট্রান্সমিট হবে না। এই দুটো ডিফারেন্সিয়েটিং পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট, এবং ইনভ্যারিয়েবলি এমসিকিউ এ আসে। হ্যাঁ, যে দেখা যাবে যে লিখবে সাউন্ড ওয়েভ ইজ ট্রান্সভার্স ওয়েভ, তখন অবশ্যই অ্যান্সারটা ফলস হবে। আবার আসবে সাউন্ড ক্যান ট্রাভেল ইন ভ্যাকিউম, তখনও অ্যান্সারটা ফলস হবে। আবার ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রেও ঠিক অপোজিটটা আসতে পারে। এই জন্য এই 4টা পয়েন্ট খুবই ভালোভাবে মনে রাখবো, যে সাউন্ড ওয়েভের ক্ষেত্রে মিডিয়াম লাগবে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনের ক্ষেত্রে মিডিয়াম না থাকলেও চলবে, ভ্যাকিউম দিয়ে এটা ট্রান্সমিট হতে পারবে। আর সাউন্ড ওয়েভটা কি, লংজিটিউডিনাল ওয়েভ, আর আমাদের ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যেটা ছিল সেটা হচ্ছে আমাদের ট্রান্সভার্স ওয়েভ। আচ্ছা, এখন এই জিনিসগুলো কোনটা কাকে বলে জাস্ট আমাদের জানার জন্য এখন একবার শুনবো, মুখস্থ করার কোনো দরকার নাই। স্পিড অফ সাউন্ড, যেটা আমরা একটু আগে ভি দিয়ে দেখিয়েছিলাম, এই জিনিসটা কি, স্পিড অ্যাট হুইচ দি ওয়েভ প্রোপাগেটস। এটার ইউনিট মিটার পার সেকেন্ড, এটা আমাদের ছোটবেলার পড়া, আমরা আগে থেকেই জানি। আর ওয়েভলেন্থটা কি, ডিস্টেন্স বিটুইন সাকসেসিভ কম্প্রেশন। এই আমরা একটা জিনিস একটু পরে পড়বো, যে আল্ট্রাসাউন্ড যেটা, সেটা হচ্ছে স্ট্রাকচার গুলো বা মিডিয়ামের ভেতরে অল্টারনেট কম্প্রেশন এন্ড রেরিফ্রেকশনের মাধ্যমে প্রবাহিত হয়। কম্প্রেশন মানে হচ্ছে সংকোচন, আর রেরিফ্রেকশন মানে প্রসারণ। এই দুইটা কম্প্রেশনের ভেতরের যে ডিস্টেন্স, সেটা পাশাপাশি দুইটা কম্প্রেশনের ভেতরের ডিস্টেন্সটাই হচ্ছে আমাদের ওয়েভলেন্থ। ওয়েভলেন্থটার ইউনিট কি, মিটার।
এই পুরাটা একটা ওয়েভলেন্থ। দেখেন সিমিলারলি এই দুটো কম্প্রেশনের ভেতরে ডিস্টেন্সটা এই ওয়েভলেন্থটার সমান। এই জন্য আমাদের ওয়েভলেন্থটা হচ্ছে দুইটা পাশাপাশি কম্প্রেশনের ভেতরে ডিস্টেন্স। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি? ফ্রিকোয়েন্সির ইউনিট হচ্ছে হার্জ। হার্জ মানে আমরা জানি পার সেকেন্ড। তার মানে কি 1 সেকেন্ডে যতগুলো কম্প্রেশন পাস করবে সেটাই হচ্ছে আমাদের ফ্রিকোয়েন্সি। আর পিরিয়ডটা কি জিনিস? পিরিয়ড বা টাইম হচ্ছে আমাদের একটা কমপ্লিট সাইকেলের জন্য যে সময়টা লাগবে সেটাই হচ্ছে আমাদের পিরিয়ড। পিরিয়ড টি ইজ ইকুয়াল টু 1/f। পুরো স্লাইডটা রিডিং, জাস্ট একবার রিডিং দিবেন, ছবিটা দেখে একটু বোঝার চেষ্টা করবেন, মুখস্থের দরকার নাই। এই স্লাইড থেকে আমাদের সবগুলো লাগবে না। স্পিড অফ সাউন্ড আমরা এয়ারে মনে রাখবো, ওয়াটারে, ওকে, আমরা এয়ারেরটা মুখস্থ করব, ওয়াটারটা মুখস্থ করব, ফ্যাটের ক্ষেত্রে কত আর বোনসে কত, এই কয়টা মনে রাখলে আমাদের হবে। মুখস্থ করার দরকার নাই, জাস্ট একটু মানগুলো দেখে রাখবেন। এয়ারে কত? 330। ওয়াটারে কত? 1480। আর ফ্যাটে 1450। আর বোনসে কত? বোনসে হচ্ছে আমাদের 4080 মিটার পার সেকেন্ড। এই চারটা মান আমরা জাস্ট মুখস্থ করব, বাকিগুলো দেখার কোনো দরকার নাই। এখন আমরা চলে আসি আজকের পড়ায়, মানে আল্ট্রাসাউন্ড টা কি জিনিস সবকিছু আমরা ডিটেলস জানবো এখন। আগে যে সাউন্ড ওয়েভটা পড়লাম ওটা বেসিক্যালি আল্ট্রাসাউন্ড সম্পর্কে জানার আগে একটা ইন্ট্রোডাকশন ছিল জাস্ট। আল্ট্রাসাউন্ড জিনিসটা কি? এটা হচ্ছে একটা সাউন্ড যেটার ফ্রিকোয়েন্সি অনেক বেশি এবং যেটা মানে মানুষের কান দিয়ে বা আমরা শুনতে পাবো না, সেই জিনিসটাই হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড। নর্মাল অডিবল সাউন্ড রেঞ্জ কত? আমরা ছোটবেলায় পড়েছি 20 হার্জ টু 20 কিলো হার্জ। কিন্তু আমাদের রিসেন্ট বইগুলোতে লেখা আছে 15 টু 20 কিলো হার্জ, 15 হার্জ টু 20 কিলো হার্জ। এই জন্য আমরা দুইটা রেঞ্জই মনে রাখবো, যে একটা যদি অডিবল সাউন্ডের রেঞ্জ 15 হার্জ টু 20 কিলো হার্জ থাকে তাহলেও ট্রু, আর যদি 20 হার্জ টু 20 কিলো হার্জ থাকে তাহলেও ট্রু। এখন আপনারা অনেকেই কোশ্চেন করবেন, আপু যদি দুইটাই থাকে তাহলে কোনটা দিব? যেহেতু আমাদের যে কয়টা বই রিসেন্ট, সেলম্যান, তারপর হচ্ছে থালাইঙ্কি, সবগুলোতে 15 টু 20 কিলো হার্জ দেওয়া আছে। এই জন্য যদি দুইটাই থাকে আপনারা অবশ্যই অডিবল সাউন্ডের রেঞ্জ 15 হার্জ টু 20 কিলো হার্জ দিবেন। সেক্ষেত্রে 20 টু 20 কিলো হার্জটা আপনারা দিবেন না। বা যদি এইটা থাকে 15 টু 20 কিলো হার্জ না থাকে, তখন অবশ্যই 20 টু 20 কিলো হার্জটা ট্রু হবে। সাউন্ড ওয়েভ, এখন আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আল্ট্রাসাউন্ডটা আমরা জানলাম যে সাউন্ড গুলো মোর দ্যান 20 কিলো হার্জ সেটা আমাদের আল্ট্রাসাউন্ড। আর যেহেতু আমাদের অডিবল রেঞ্জটা 15 হার্জ থেকে শুরু, তাহলে 15 হার্জের নিচের যে সাউন্ড গুলো সেগুলোকে আমরা বলবো ইনফ্রাসাউন্ড। আর ডায়াগনস্টিক মেডিকেল আল্ট্রাসাউন্ড রেঞ্জেস ফ্রম 1 টু 10 মেগাহার্জ। কোনো কোনো বইয়ে 1 টু 20 মেগাহার্জও লেখা, আবার আরেকটা বইয়ে লেখা 2 টু 10 মেগাহার্জ। যদি আমাদের স্টেমে সবগুলোই থাকে তাহলে অ্যান্সার হবে অবশ্যই 1 টু 10 মেগাহার্জ, কারণ ম্যাক্সিমাম বইয়ে 1 টু 10 মেগাহার্জ লেখা ডায়াগনস্টিক মেডিকেল আল্ট্রাসাউন্ডের রেঞ্জ। এছাড়া যদি কিন্তু এইটা স্টেমে না থাকলে তখন আমাদের এইটা ট্রু হবে। যেটা মানে আপনারা যেটা ফার্স্ট প্রায়োরিটি সেটা আমি বোল্ড করে রেড মার্ক দিয়ে দেখিয়েছি, এখানে আমি রেড মার্ক দিয়ে দেখিয়েছি যে যেটা আপনারা মানে ফার্স্ট দুইটা অপশনে থাকলে যেটা চয়েস দিবেন। আর স্পিড কোথায় কত এটা আমরা একটু আগেই আলোচনা করেছি, এয়ারে 330, ওয়াটারে কত, আর সফট টিস্যুতে কত। এখন আল্ট্রাসাউন্ডটা কিভাবে প্রডিউসড হয়? আল্ট্রাসাউন্ড ইজ প্রডিউসড থ্রু কনভার্সন অফ ইলেকট্রিক্যাল এনার্জি ইনটু মেকানিক্যাল এনার্জি। আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে আমরা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করি, অ্যান্ড ভাইস ভার্সাও হবে, আবার মেকানিক্যাল এনার্জিটা একইভাবে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হয়। তাহলে মূলত এই দুটো এনার্জি নিজেদের মধ্যে কনভার্সনের মাধ্যমে আমাদের প্রডিউস হচ্ছে আল্ট্রাসোনোগ্রাম। আর এই ইনফরমেশন গুলো আমাদের জাস্ট জানার জন্য যে আমরা ডিপ স্ট্রাকচার বা অ্যাবডোমেনের স্ট্রাকচার গুলো দেখার জন্য কত রেঞ্জের প্রোব ইউজ করি? 3
টু 3.5 to 5 মেগাহার্টজের প্রোব আমরা ইউজ করি। এটা আপনারা লিখে রাখবেন, হ্যাঁ, কোনটার জন্য কত রেঞ্জের মানে আমরা প্রোব ইউজ করি। আমরা ডিপ স্ট্রাকচার বা অ্যাবডোমেন দেখার জন্য তাহলে ইউজ করছি 3.5 থেকে 5 মেগাহার্টজের প্রোব আমরা ইউজ করি। এক্ষেত্রে আরেকটা জিনিস জানা দরকার যে অবস্টেটিক পারপাস, আমরা জানি অ্যাবডোমেনের স্ট্রাকচার যে প্রোব দিয়ে দেখবো, অবস্টেটিক স্ট্রাকচার বা পেটের মধ্যে যে আমাদের ফিটাস তার স্ট্রাকচারও আমরা একই প্রোব দিয়ে দেখবো। এই প্রোবটার আমাদের হবে, মানে এই প্রোবটার আমাদের পাওয়ার হবে 3.5 মেগাহার্টজ। আমাদের 3.5 মেগাহার্টজ হবে অ্যাবডোমিনাল স্ট্রাকচার দেখার প্রোবের মানে পাওয়ার। আর আমাদের যেটা হচ্ছে সুপারফিশিয়াল স্ট্রাকচার গুলোর ভেতরে কি কি আছে এটা লিখে রাখবেন আপনারা। থাইরয়েড, প্যারাথাইরয়েড, তারপর আমাদের নেক রিজিয়নের লিম্ফেটিক্স, প্যারাইটাল অ্যাবডোমেন, ওয়াল অফ অ্যাবডোমেন আর স্ক্রোটাম, এগুলো দেখার জন্য আমরা ইউজ করি লিনিয়ার প্রোব বলে যেটাকে, সেইটার আমাদের পাওয়ার হচ্ছে 5 to 7.5 মেগাহার্টজ। যদি আমাদের সুপারফিশিয়াল স্ট্রাকচার প্রোব ইউজ থাকে আর একটা অ্যান্সার দিতে হয় তখন আমরা দিব 5 মেগাহার্টজ। আর আমাদের যদি পেডিয়াট্রিক অর থিন পিপলের ক্ষেত্রে, বাচ্চা একদম ছোট বাচ্চা বা যারা অনেক শুকনা তাদের ক্ষেত্রেও আমরা সুপারফিশিয়াল প্রোব ইউজ করব। বাচ্চাদের তো স্ট্রাকচার অনেক ডিপ না, যদি আমরা বাচ্চাদের ক্ষেত্রে ডিপ স্ট্রাকচারের প্রোব ইউজ করি তাহলে আমরা ভেতরের স্ট্রাকচারগুলো পেনিট্রেট করে চলে যাবে ইকো, যার জন্য আমরা বাচ্চাদের ক্ষেত্রে বা অনেক বেশি শুকনা পিপলের ক্ষেত্রেও আমরা সুপারফিশিয়াল প্রোব ইউজ করব। এদের রেঞ্জ হবে 5 to 7.5 মেগাহার্টজ। আর যদি একটা থাকে তাহলে আমাদের অ্যান্সার হবে 5 মেগাহার্টজ। আর মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের জন্য আপনারা যারা আলট্রাসোনোগ্রাম করেন বা হসপিটালে দেখেছেন তারা দেখবেন অনেক মোটা একটা, অনেক ভারী একটা প্রোব ইউজ করা হয়, সেটার রেঞ্জ হচ্ছে আমাদের 10 to 15 মেগাহার্টজ। এই পয়েন্টগুলো আপনারা লিখে রাখবেন, হ্যাঁ, যে মানে কোনটার জন্য কত মেগাহার্টজ ইউজ করি। তাহলে যদি আমরা ইন শর্ট বলি, ডিপ স্ট্রাকচার অর অ্যাবডোমেন অর অবস্টেটিক পারপাসে আমরা ইউজ করব 3.5 মেগাহার্টজ। সুপারফিশিয়াল স্ট্রাকচার অর হচ্ছে ভেরি থিন পিপল বা বাচ্চাদের ক্ষেত্রে আমরা ইউজ করব 5 মেগাহার্টজের প্রোব। আর আমাদের মাস্কুলোস্কেলেটাল সিস্টেমের জন্য আমরা ইউজ করব 10 to 15 মেগাহার্টজের প্রোব। এখন যেটা বলছে যে বাচ্চাদের ক্ষেত্রে হেড বা ক্রেনিয়াল আলট্রাসোনোগ্রাম খুব কম করা হয়, কিন্তু করা যেতে পারে। কেন? কারণ হচ্ছে ফ্রন্টানালি আর টেম্পোরাল বোন এই দুইটা দিয়ে আমরা হচ্ছে ভেতরের স্ট্রাকচার বা ব্রেন কিছুটা দেখা যায়, এই জন্য বাচ্চাদের ক্ষেত্রে আমরা হেডের আলট্রাসোনোগ্রাম করতে পারি। আদারওয়াইজ কিন্তু আলট্রাসোনোগ্রাম মানে বড় মানুষের মাথায় করলে কিছুই আসবে না। আর আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে আমরা সবাই জানি যে একটা জেল বা হেক্সিসল লাগাই নেওয়া হয়। কেন? কারণ হচ্ছে যেন ট্রান্সডিউসার আর বডি সারফেসের ভেতরে বাতাস না থাকে। বাতাস থাকলে হবে কি, ফ্রিকশন হবে, ইমেজ কোয়ালিটি ভালো আসবে না। এই জন্য আমরা একটা জেল বা হেক্সিসল ইউজ করে থাকি। এখন আমাদের ফার্স্ট ইনফিনিটি স্টার টপিক হচ্ছে প্রপার্টিজ অফ আলট্রাসাউন্ড। এই স্লাইডটা মূলত জাস্ট দেখে রাখার জন্য, বেশি ইম্পর্টেন্ট যে প্রপার্টিজ গুলো ওটা আমি আলাদা পয়েন্ট করে পরের স্লাইডে দেখাই দিব। ফ্রিকোয়েন্সি জিনিসটা কি আমরা আগেই পড়েছি, সাউন্ড ওয়েভ আর আলট্রাসাউন্ড ওয়েভের ক্ষেত্রে এই প্রথম তিনটা ডেফিনেশন সেম। ফ্রিকোয়েন্সিটা আলট্রাসাউন্ডের ক্ষেত্রে কত হবে? মোর দেন 20 কিলো হার্টজ হবে। ভেলোসিটিটা কি জিনিস আমরা আগেই পড়েছি। এখন ইম্পর্টেন্ট হচ্ছে ভেলোসিটিটা কার উপর ডিপেন্ড করে। ভেলোসিটি ডিপেন্ডস অন ডেন্সিটি অ্যান্ড কম্প্রেসিবিলিটি অফ মিডিয়াম। যে আমরা মিডিয়ামটা থাকবে, মানে বাতাস হোক, আমাদের সলিড হোক বা ওয়াটার হোক, সেটার আমাদের ডেন্সিটি আর কম্প্রেসিবিলিটির উপর ডিপেন্ড করবে ভেলোসিটিটা। ওয়েভলেন্থের ডেফিনেশন আমরা আগেই পড়েছি। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমাদের ইন্টেন্সিটি অর অ্যাম্পলিটিউড। আলট্রাসোনাল সাউন্ডের ক্ষেত্রে ইমপ্লিসিটি অর অ্যাম্পলিটিউড এটার একটা প্রপার্টি। এটার আরেক নাম হচ্ছে লাউডনেসও বলা হয়। এটার ইউনিটটা কি? ইউনিটটা হচ্ছে আমাদের ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার। কোনো বইয়ে লেখা ওয়াট পার মিলিমিটার স্কোয়ার। যদি দুইটাই অপশনে থাকে আমরা ওয়াট পার সেন্টিমিটার স্কোয়ার দিব, আদারওয়াইজ এটা ট্রু হবে নিচেরটা। আর রিলেটিভ সাউন্ড ইন্টেন্সিটি ইজ মেজার্ড ইন লগারিদমিক স্কেল এবং ইউনিটটা হচ্ছে ডেসিবেল। রিলেটিভ সাউন্ড ইন্টেন্সিটির ইউনিট কিন্তু আবার ডেসিবেল। আর হচ্ছে আমাদের অ্যাম্পলিটিউড জিনিসটা আসলে কি করে? অ্যাম্পলিটিউড যেটা করবে সেটা হচ্ছে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট অফ মলিকুল। অ্যাম্পলিটিউড বেশি দিলে আমাদের মানে যে মলিকুল গুলো বডির ভেতরে সেগুলো ব্যাক অ্যান্ড ফোর্থ মুভমেন্ট বেশি হবে।
হওয়ার পর ইনক্রিজ কম্প্রেশন, কম্প্রেশন বেশি হবে এবং হচ্ছে ইন্টেন্সিটিটা বেশি পাওয়া যাবে। আর এরপরে আমাদের আরেকটা পয়েন্ট হচ্ছে ডিরেকশন, আল্ট্রাসাউন্ড ওয়েভ আর হচ্ছে ডিরেকশনাল। ডিরেকশনাল মানে কি, এরা একই পথে ফরওয়ার্ডে যাবে বা ব্যাকওয়ার্ডে যাবে, মানে অ্যাটলিস্ট শুরুর দিকে এরা ছড়ায় যাবে না। কোনো আমাদের সাউন্ড ওয়েভ আছে শুরুর দিকেই চারিদিকে ছড়ায় যায়, হ্যাঁ, কিন্তু আমাদের মানে ধরেন আমি একটা আওয়াজ করলাম, সেটা চারিদিকে ছড়ায় গেল, ঠিক আছে, কিন্তু আল্ট্রাসাউন্ডটা কি হবে, যে যে কোনো একটা দিকে যাবে শুরুর দিকে, অ্যাটলিস্ট শুরুর দিকে, পরে ছড়ায় যেতে পারে, কিন্তু শুরুর দিকে এরা একটা দিকেই যাবে বা একই দিকে ব্যাক করবে একটা স্ট্রেট লাইনে, হ্যাঁ। প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড, এগুলো হচ্ছে আমাদের নিশুর বই থেকে নেওয়া, এখান থেকে জাস্ট ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি বলে দিচ্ছি, আপনারা একবার রিডিং দিয়ে যেই পয়েন্টগুলোতে প্রবলেম সেগুলো দাগায় রাখবেন, আদারওয়াইজ পুরোটা পড়ার দরকার নাই। আল্ট্রাসাউন্ডটা এক্স রে মতোই ওয়েভ ট্রান্সমিটিং এনার্জি, এদের হচ্ছে মিডিয়ামের দরকার হয়, ভেলোসিটি অফ সাউন্ডটা ডিপেন্ড করে নেচার অফ মিডিয়ামের ওপর। এছাড়াও আমরা একটু আগে পড়লাম ভেলোসিটিটা কার ওপর ডিপেন্ড করছিল, কম্প্রেসিবিলিটি অ্যান্ড ডেন্সিটি। এই জন্য আপনারা যখন পড়বেন তখন ভেলোসিটি অফ সাউন্ড ডিপেন্ডস অন নেচার অফ মিডিয়াম, ব্র্যাকেটে লিখে রাখবেন কম্প্রেসিবিলিটি অ্যান্ড ডেন্সিটি অফ মিডিয়াম, এইটাও লিখে রাখবেন, কম্প্রেসিবিলিটি অ্যান্ড ডেন্সিটি। দেন আমাদের এই পয়েন্টটা একটু দেখবেন। আর এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা একটা লংজিটিউডিনাল ওয়েভ, এটা পাস করে কিভাবে, কম্প্রেশন আর রেরিফ্রেকশনের মাধ্যমে। আমরা দেখেছিলাম একটু আগে যে সাউন্ড ওয়েভটাও একটা কম্প্রেশন ছিল আর একটা প্রসারণ এরিয়া ছিল, মানে এইভাবে একটা মিডিয়ামকে সংকোচন প্রসারণের মাধ্যমে এরা সামনের দিকে আগাবে। আর আরেকটা যেটা, সেটা হচ্ছে ভেলোসিটি অফ ট্রান্সমিশন ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, খুবই 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 ইম্পর্টেন্ট, যে মানে সাউন্ডের যে ভেলোসিটিটা সেটা ফ্রিকোয়েন্সির ওপর ডিপেন্ড করবে না আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে। আর বলছে যে এটা র্যাপিডলি ট্রান্সমিট হবে লেস কম্প্রেসিবল ম্যাটেরিয়ালের ভেতরে, তার মানে কি, এরা হচ্ছে যেগুলো আমাদের বোনস, আমরা একটু আগে দেখলাম বোনসের ভেতরে এরা খুব দ্রুত পাস করে যাচ্ছিল, সাউন্ডের ভেলোসিটি বোনসে অনেক বেশি ছিল, কেন, কারণ হচ্ছে বোনসটা তো কম্প্রেসিবল না, খুব দ্রুত পাস হয়ে যাচ্ছে এই জন্য, কিন্তু যেটা কম্প্রেশন রেরিফ্রেকশন যেটাতে বেশি হবে সেখানে পাস করতে এদের বেশি সময় লাগবে। এই জন্য গ্যাসের ভেতরে, গ্যাসিয়াস ম্যাটেরিয়ালের ভেতরে এদের মানে যেটা আমাদের ভেলোসিটি সেটা তুলনামূলকভাবে কম হয়। এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা ভালোভাবে মার্ক করে রাখবে, বাকিগুলো একবার রিডিং দিলেই পারবেন আপনারা। আর হচ্ছে ওয়েভ ফ্রন্ট আর নট ইউনিফর্ম, ওয়েভের যে ফ্রন্টটা সেটা ইউজুয়ালি ইউনিফর্ম থাকে না ক্রিস্টালের কাছে। আগের পয়েন্টগুলো আপনারা পড়বেন, পড়ে যেটাতে প্রবলেম সেটা প্রথমবার পড়ার সময় দাগায় রাখবেন, কিন্তু আমি পড়ার সময় আমার কাছে মনে হয়েছে যেই পয়েন্টগুলো মনে রাখতে প্রবলেম হবে বা মিশে যেতে পারে সেই পয়েন্টগুলো আমি আলাদা মার্ক করে রেখেছি, এবং এই পয়েন্টগুলো পরীক্ষার আগে দেখেছিলাম। বাট কারো যদি অন্য কোনো পয়েন্টেও প্রবলেম মনে হয় বা মনে না থাকে, সে কাইন্ডলি ওইটাও মার্ক করে রাখবেন। এখন যেই পয়েন্টগুলো থেকে কোশ্চিন বেশি আসে আমাদের, সেটা হচ্ছে আল্ট্রাসাউন্ডটা একটা মেকানিক্যাল লংজিটিউডিনাল ওয়েভ, সাইনোসয়েডালও বলা হয়। এখন ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের লংজিটিউডিনাল ওয়েভ, রিকোয়ার্স মিডিয়াম, অবশ্যই মিডিয়াম লাগবে, ভেলোসিটিটা ডিপেন্ড করে ডেন্সিটি অ্যান্ড কম্প্রেসিবিলিটি অফ মিডিয়াম। আর এটা কোনো ম্যাগনেটিক ওয়েভ না, যার জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ না হয় আয়োনাইজেশন প্রপার্টি এদের ইউজুয়ালি থাকবে না। তারপরে বলছে ভেলোসিটি ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, এই পয়েন্টগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষার আগের দিন আপনারা অ্যাটলিস্ট এই পয়েন্টগুলো অবশ্যই দেখে যাবেন এবং বইয়ে আলাদা নোট করে রাখবেন এই কয়টা পয়েন্ট। আচ্ছা, এখন আমাদের মানে যে এমসিকিউটা আসছে এফসিপিএস এরকম একটা, যে হুইচ ওয়ান ইজ ট্রু রিগার্ডিং আল্ট্রাসাউন্ড, রেঞ্জ ইজ 10,000 সাইকেল পার সেকেন্ড টু 20,000 সাইকেল পার সেকেন্ড। তাহলে আমরা একবার চিন্তা করে দেখি এটা কি ট্রু না ফলস। ডেফিনেটলি এটা ফলস, কেন, কারণ আমাদের রেঞ্জটা কি ছিল, মোর দ্যান 20 কিলো হার্টজ, কিন্তু এখানে তো 20 কিলো হার্টজের নিচের কথা, 20 কিলো হার্টজের নিচের কথা বলেছে, এই জন্য ফলস এটা। ইট ইজ এ লংজিটিউডিনাল ওয়েভ, এটা ট্রু, তার মানে আমাদের সিঙ্গেল বেস্টের অ্যান্সার পাওয়া হয়ে গিয়েছে যে ইট ইজ এ লংজিটিউডিনাল ওয়েভ। তারপর বলছে ইট ক্যান কজ আয়োনাইজেশন, ফলস, এটা যেহেতু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন না, ইউজুয়ালি আয়োনাইজেশন করবে না। ইট ক্যান ট্রাভেল থ্রু ভ্যাকিউম, অবশ্যই ফলস, আল্ট্রাসাউন্ডের জন্য আমাদের মিডিয়াম মাস্ট। আর ইট ক্যান কজ পোলারাইজেশন, ইউজুয়ালি যদি আয়োনাইজেশন না করে পোলারাইজেশন করার পসিবিলিটিও কম থাকে বা থাকবে না, এই জন্য আমাদের অ্যান্সারটা হবে এটা একটা লংজিটিউডিনাল ওয়েভ। ফর ইন্টেন্সিটিটা আমরা একটু আগে আলোচনা করেছি, এখানে জাস্ট
একটু কথাবার্তা লেখা আছে, একবার চাইলে দেখে নিতে পারেন, রিডিং লেখা না পড়লেও প্রবলেম নাই। দেন আমাদের আল্ট্রাসাউন্ড ভেলোসিটি ইজ রিলেটেড উইথ, এটা আরেকটা এমসিকিউ, আপনারা একটু জাস্ট ভাবার চেষ্টা করেন আল্ট্রাসাউন্ডের ভেলোসিটিটা কার সাথে রিলেটেড ছিল। আমরা একটু আগে পড়লাম ফ্রিকোয়েন্সি, ডেন্সিটি, ভেলোসিটি অফ সাউন্ড ইন ডিফারেন্ট টিস্যু, কম্প্রেসিবিলিটি। তাহলে দেখেন এটা একটা হচ্ছে এমসিকিউ যেহেতু, তাহলে চিন্তা করেন আল্ট্রাসাউন্ড ভেলোসিটি আমরা কিন্তু বারবার বলেছি ইন্ডিপেন্ডেন্ট অফ ফ্রিকোয়েন্সি, তার মানে আমাদের এ নাম্বারটা হবে ফলস। তারপর ভেলোসিটিটা ডিপেন্ড করছিল কার ওপর, ডেন্সিটি অফ মিডিয়ামের ওপর, তার মানে এটা ট্রু। আর কম্প্রেসিবিলিটি অফ মিডিয়ামের ওপর ডিপেন্ড করছিল, এটা সরাসরি বইয়েরই লাইন, তার মানে বি আর ডি ট্রু। আর ভেলোসিটি অফ সাউন্ড ইন ডিফারেন্ট টিস্যু, ভেলোসিটি অফ সাউন্ড ইন ডিফারেন্ট টিস্যু, এটাও এক অর্থে ট্রু হয়, কারণ হচ্ছে যে আমাদের ডিফারেন্ট টিস্যু বা মিডিয়াম অনুযায়ী কিন্তু সাউন্ডের ভেলোসিটিটা ভ্যারি করে, এই জন্য আমাদের সি নাম্বারটাও ট্রু হবে। তাহলে আমাদের এই নাম্বারটা হলো ফলস, আর বাকি যা আছে সবই ট্রু। এখন আমাদের একটা 2 স্টার টপিক বা 5 স্টার দিয়েও দেখতে পারেন চাইলে। বেসিক কম্পোনেন্টস অফ আল্ট্রাসাউন্ড কি কি? আল্ট্রাসাউন্ডের জন্য একটা ট্রান্সডিউসার লাগবে। ট্রান্সডিউসার জিনিসটা কি? আপনারা যারা আল্ট্রাসোনোগ্রাম অনেকে নিজেরা করিয়েছেন বা অনেকে আছে নিজেরাও করেন, তারা তো জানেন যে একটা প্রোব দিয়ে আমরা আল্ট্রাসোনোগ্রামটা করি, যে প্রোবটা আমরা নাড়াই বডিতে, সেটাকেই বলা হয় ট্রান্সডিউসার। আর হচ্ছে একটা আল্ট্রাসোনিক বিম, আল্ট্রাসোনিক বিমটা কিছুই না, মানে যে ইমেজটা বডির ভেতর দিয়ে ফর্ম হয়ে বাইরে আসছে, মানে যেটা আমরা ইনভিজিবল ইমেজ, সেটাই আমাদের আল্ট্রাসোনিক বিম। কমপ্লেক্স ইলেকট্রনিক সিস্টেমটা হচ্ছে এমন একটা জিনিস যেটার মাধ্যমে আমরা ইমেজ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করি। আর ডিসপ্লে ডিভাইসটা তো আমরা জানি, সামনে যে কম্পিউটার স্ক্রিনে বা মনিটরে আমরা হচ্ছে ইমেজটা দেখতে পাই, সেটাই আমাদের ডিসপ্লে ডিভাইস। এখন শুরুতেই ট্রান্সডিউসার আছে, যারা আলট্রাসোনোগ্রাম করেন বা দেখেছেন তারা হয়তো বা জানেন যে এগুলো সবই হচ্ছে ট্রান্সডিউসার। এখন আমাদের ট্রান্সডিউসারের বেসিক, ট্রান্সডিউসার বা প্রোব এগুলো সব, হ্যাঁ, বিভিন্ন জিনিসের জন্য, যেমন এটা আমাদের টিভিএস প্রোব বলা হয় এটাকে অনেক সময়। আবার এই যে এটা দিয়ে আমরা, এটা আমাদের কার্ভিলিনিয়ার প্রোব, যেটা দিয়ে আমরা অ্যাবডোমেনের স্ট্রাকচার দেখি, এরকম ভ্যারিয়াস প্রোব আছে এখানে। আর এখন আমরা চলে যাব ট্রান্সডিউসারে। ট্রান্সডিউসার জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ। ট্রান্সডিউসারের বেসিক ফাংশনটা কি বা প্রোবের বেসিক ফাংশনটা কি? এরা কনভার্ট করে ওয়ান টাইপ অফ এনার্জি ইনটু অ্যানাদার। ইউজুয়ালি কি করে, প্রথমে একটা ইলেকট্রিক সিগন্যালটাকে এরা আল্ট্রাসনিক এনার্জিতে কনভার্ট করে, দেন আবার আল্ট্রাসনিক এনার্জিটাকে ইলেকট্রিক সিগন্যালে কনভার্ট করে। এখন আমি জাস্ট আপনাদেরকে আল্ট্রাসোনোর বেসিক মেকানিজমটা একবার চিন্তা করে দেখেন, যে মানে শুরুতে একটা আমাদের ইলেকট্রিক সিগন্যাল আসবে, মানে মেশিন থেকে, সেটা বডির ভেতরে যাবে আল্ট্রাসনিক এনার্জি হিসেবে। এরপর বডি থেকে যে ইকোটা রিফ্লেক্ট করবে সেটাকে আবার নিয়ে যখন মনিটরে প্রকাশ করবে, তখন কিন্তু আল্ট্রাসনিক এনার্জিটাকে, সাউন্ডকে তো আর সরাসরি মনিটরে এক্সপ্রেস করতে পারবে না, যেহেতু ইলেকট্রোডের ভেতর দিয়ে পাস করে এটা মনিটরে যাবে, ডেফিনেটলি এখানে আবার সাউন্ডটা ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট হবে। এরপর এখন আমাদের ট্রান্সডিউসারের গঠন আছে, কিছু মেজর কম্পোনেন্ট আছে ট্রান্সডিউসারের, মানে ট্রান্সডিউসারটা কি কি দিয়ে তৈরি। এই যে শুরুতে আমাদের ট্রান্সডিউসার বা আল্ট্রাসাউন্ডের সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল বা পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। এই যে মানে প্রবের শুরুতে এই যে যে গোল গোল ছোট ছোট, এগুলো হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। এরা হচ্ছে থিন লেয়ার, ইউজুয়ালি 0.5 মিলিমিটার থিন একটা লেয়ার থাকে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের, যেটাই মূলত আমাদের ইমেজটা তৈরিতে কাজে লাগে। এই চিকন লেয়ারটা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল। এরপরে আমাদের আছে ব্যাকিং ব্লক, পেছনে যে জিনিসটা বড় সেটা হচ্ছে আমাদের ব্যাকিং ব্লক অর ডাম্পিং ব্লক বলা হয়। এটা কি দিয়ে তৈরি? রাবার অর টাংস্টেন ব্লেন্ডেড উইথ এ ইপক্সি রেসিন, রাবার অর টাংস্টেন ব্লেন্ডেড উইথ এ ইপক্সি রেসিন দিয়ে তৈরি। এখন এই যে বড় ব্যাকিং ব্লক, সেটা ইউজের মেইন উদ্দেশ্য কি, যে আমাদের এই প্রিজো ইলেকট্রিক ক্রিস্টাল থেকে যে আল্ট্রাসাউন্ড ওয়েভটা তৈরি হচ্ছে, সেটা যেন সরাসরি বডির ভেতরে পাস করে। কিছু দেখা যাবে যে উল্টা দিকেও পাস করতে পারে, উল্টা দিকে যাওয়াটাকে প্রিভেন্ট করার জন্য বা এফিসিয়েন্সিটাকে বাড়ানোর জন্য আমাদের ব্যাকিং ব্লক দেওয়া হয়।
যার কারণে দেখা যায় যে ইলেকট্রিক সিগন্যাল থেকে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের ভেতরে যে আমাদের আল্ট্রাসাউন্ড এনার্জিটা তৈরি হয় সেটা পেছনের দিকে রিফ্লেক্ট করতে পারে না, পুরাটা ইউজুয়ালি সামনের দিকে চলে যায়। এই জন্য আমাদের এই ব্যাকিং ব্লকটা ইউজ করা হয়। তাহলে ব্যাকিং ব্লকের কাজ কি? মানে উল্টা দিকে আল্ট্রাসাউন্ডের প্রবাহটাকে আটকানোটাই আমাদের ব্যাকিং ব্লকের কাজ। এরপরে আমাদের যে এলিমেন্টটা সেটা হচ্ছে ইলেকট্রোড থাকে। এই যে দুইটা চিকন চিকন ইলেকট্রোড আছে, একটা নিচে যেটা সেটা গ্রাউন্ড ইলেকট্রোড, আর উপরে যেটা সেটা হচ্ছে লাইভ ইলেকট্রোড। ইলেকট্রোড গুলো সাধারণত গোল্ড বা সিলভারের তৈরি হয়। আর দেন আমাদের আরেকটা যে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পুরা জিনিসটা আমাদের একটা প্লাস্টিক ম্যাটেরিয়ালের ভেতরে রাখা থাকে। হ্যাঁ, আর একদম ট্রান্সডিউসারের নিচে যে অংশটা আমাদের বডিতে টাচ করবে, একদম নিচে দেখেন পিজো ইলেকট্রিক ক্রিস্টালেরও নিচে বাইরের দিকে, সেটা হচ্ছে আমাদের ইনসুলেটর কাভারিং। এখন কথা হচ্ছে ইনসুলেটরের কাজ কি? এটা হচ্ছে ইলেকট্রিক ফ্লোটাকে প্রিভেন্ট করে। এখন ইনসুলেটর যদি না থাকতো তাহলে পেশেন্টের যখন আমরা ট্রান্সডিউসার বা প্রোব দিয়ে আল্ট্রাসোনোগ্রাম করতাম পেশেন্টের ইলেকট্রিক শক লাগতে পারে বা ইলেকট্রিক ইন্টারাকশন হতে পারে। কিন্তু এই ইনসুলেটর কাভার থাকার কারণে শুধুমাত্র সাউন্ডটা পাস করে, যে আমাদের আল্ট্রাসনিক এনার্জি তৈরি হচ্ছে সেটা ভালোভাবে পাস করে। পেশেন্টের শকটাকে অ্যাবজর্ব করার জন্য ইনসুলেটর কাভারটা ইউজ করা হয়। ওয়াটার টাইট ইলেকট্রিক ইনসুলেটর ইউজ করা হচ্ছে দেখেন। আর আরেকটা হচ্ছে আমাদের প্লাস্টিক হাউজিং, হ্যাঁ, যেটা আমরা আলোচনা করলাম। তাহলে আমরা আরেকবার রিক্যাপিচুলেট করি আমাদের কম্পোনেন্ট কি কি। সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পিজো ইলেকট্রিক, আচ্ছা, এই যে সবচেয়ে ইম্পর্টেন্ট আমাদের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল, এটা 1 নাম্বার। 2 নাম্বারে আমাদের বলছে ব্যাকিং ব্লক। 3 নাম্বারে আমাদের বলছে ইনসুলেটর কাভারিং, যেটা দিয়ে আমরা হচ্ছে ইনসুলেটর দিয়ে আমাদের বডিতে আসাটাকে প্রিভেন্ট করি। আর হচ্ছে আমাদের দুইটা লাইভ ইলেকট্রোড, এই যে এইটা আর এইটা, এটা হচ্ছে আমাদের 4 নাম্বার যদি আমরা ধরি। আর 5 নাম্বারে আমাদের প্লাস্টিক হাউজিং। তাহলে এই 5টাই হচ্ছে আমাদের মেইন কম্পোনেন্ট ট্রান্সডিউসারের। এর মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যদি একটা লেয়ারের কথা বলি সেটা হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক লেয়ার। এখানে ওই কথাগুলো একটু ডিটেলস লেখা হয়েছে, ছবিটা বেসিক্যালি নিশো থেকেই নেওয়া, আপনারা ওইখান থেকে একবার পড়ে নিবেন। তবে মেইন কথা হচ্ছে আমি যেগুলো বললাম সেগুলোই, এগুলো মুখস্থ করার কিছু নাই, আপনারা জাস্ট একবার রিডিং দিয়ে বুঝে রাখবেন, হ্যাঁ, যেন আজীবন মাথায় থাকে। এখন টাইপস অফ ট্রান্সডিউসার, 2 স্টার বা 1 স্টার দেওয়া যায়। কি কি মোস্ট কমনলি ইউজ হয়? কন্টাক্ট কম্পাউন্ড ট্রান্সডিউসার, মেকানিক্যাল সেক্টর ট্রান্সডিউসার, ইলেকট্রনিক সেক্টর ট্রান্সডিউসার, লিনিয়ার ইলেকট্রনিক সেক্টর ট্রান্সডিউসার, কনভেক্স ইলেকট্রনিক ট্রান্সডিউসার। এছাড়া আরো কিছু স্পেশাল টাইপ অফ ট্রান্সডিউসার আছে, যেমন আমাদের রেডিয়াল ট্রান্সডিউসার ফর প্রোস্টেট, এন্ডোস্কোপির জন্য এক প্রকার ট্রান্সডিউসার ইউজ করা হয়। তারপর অপটুসন ট্রান্সডিউসার, ট্রান্সভ্যাজাইনাল ট্রান্সডিউসার আর ডপলার ট্রান্সডিউসার। এগুলো মুখস্থ, জাস্ট আপনারা একটু মুখস্থ করবেন আর দেখে রাখবেন, যেন মানে কোনো আননোন নাম বা ফলস নাম দিলে আপনারা বুঝতে পারেন যে ফলস হবে। এখানে জাস্ট আল্ট্রাসোনোগ্রামের ওই প্রোবগুলোর কথা আবার লিখে দিয়েছে, যেমন হচ্ছে আমাদের সিঙ্গেল ট্রান্সডিউসার হতে পারে বা অ্যারে অফ ট্রান্সডিউসার থাকতে পারে, যেখানে অর্ডার অফ সিরিজ থাকে, যেমন লিনিয়ারটা সাধারণত রেক্ট্যাঙ্গুলার হয়, তারপরে আমাদের কার্ভি লিনিয়ার হয়, অ্যাবডোমেনের ক্ষেত্রে ইউজ করা হয়, ফেসড আর অ্যানিউলার। আর আরেকটা হচ্ছে আমাদের সেক্টর ট্রান্সডিউসার। সেক্টর ট্রান্সডিউসারটা কি ছোট ছোট এরিয়া গুলো, যেমন হচ্ছে ট্রান্সভ্যাজাইনাল করার সময় আমরা হচ্ছে সেক্টর ট্রান্সডিউসার ব্যবহার করতে পারি। তাহলে 3টা টাইপ একটু মনে রাখবো, সিঙ্গেল ট্রান্সডিউসার, অ্যারে অফ ট্রান্সডিউসার এলিমেন্ট, আর একটা হচ্ছে আমাদের সেক্টর ট্রান্সডিউসার। এগুলো জাস্ট জানার জন্য। আল্ট্রাসোনিক বিমটা আসলে জাস্ট আল্ট্রাসাউন্ড তৈরির মেকানিজম, এখানে এটা রিডিং, এটা মুখস্থ করার কিছু নাই, যেগুলো আমাদের আগেই জানা। এখন আমাদের নেক্সট যে পয়েন্টটা সেটা হচ্ছে কমপ্লেক্স ইলেকট্রনিক সিস্টেম। কমপ্লেক্স ইলেকট্রনিক সিস্টেম জিনিসটা কি? সেটা হচ্ছে যে মানে আল্ট্রাসাউন্ড ওয়েভটা যখন আমাদের ট্রান্সমিট হয়ে বডি থেকে ইলেকট্রোডে আসলো, তখন দেখা যাবে যে মানে উইক সিগন্যাল গুলোকে অগমেন্ট করা বা বন্ধ করে
অগমেন্ট মানে বন্ধ করা, বন্ধ করে ইমেজ কোয়ালিটিটাকে ভালো করার জন্য যে মেকানিজম গুলো ব্যবহার করা হয়, যেমন টাইম গেইন কম্পেনসেশন, ইন্টেন্সিটি কন্ট্রোল, কোর্স গেইন কন্ট্রোল, রিজেক্ট কন্ট্রোল, ডিসপ্লে কন্ট্রোল, নেয়ার গেইন কন্ট্রোল, ফার গেইন কন্ট্রোল, এনহ্যান্সমেন্ট কন্ট্রোল। এগুলো সবকিছুর উদ্দেশ্য হচ্ছে ইমেজ কোয়ালিটিটাকে ইমপ্রুভ করা। আমরা জাস্ট এই নামগুলোকে দেখবো, রিডিং দিব, অনেক বেশি মুখস্থ করার দরকার নেই, মোটামুটি একটা আইডিয়া করে পরীক্ষার হলে যাব। দেন এখন আমাদের ইম্পর্টেন্ট মানে আলট্রাসোনোগ্রামের যে কয়টা টপিক এতক্ষণ আলোচনা করলাম তার মধ্যে 1 নাম্বার ইনফিনিটি স্টার ছিল আমাদের প্রপার্টিজ অফ আলট্রাসাউন্ড, আর সেকেন্ড ইনফিনিটি স্টার টপিক হচ্ছে আমাদের প্রপার্টিজ অফ পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল আলট্রাসাউন্ডের সব মানে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টপিক। পিজো ইলেকট্রিক ক্রিস্টাল জিনিসটা কি আমরা একটু আগে দেখলাম ট্রান্সডিউসারের সামনে, এই যে আমাদের ট্রান্সডিউসারের সামনে এই ছোট জায়গায় যে জিনিসটা বসানো ছিল ক্রিস্টাল, সেগুলোই আমাদের পিজো ইলেকট্রিক ক্রিস্টাল। এখন এই ক্রিস্টালের কিছু প্রপার্টিজ আছে, যেমন পিজো ইলেকট্রিসিটি, রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি, কিউ ফ্যাক্টর, কিউরি টেম্পারেচার, আর প্রোডাকশন অফ আল্ট্রাসাউন্ড। কোন জিনিসটা কি আমরা জাস্ট শর্টকাটে বোঝার চেষ্টা করব এবং মনে রাখবো। পিজো ইলেকট্রিক ক্রিস্টালটা দেখেন, পিজো ইলেকট্রিক ক্রিস্টাল সেগুলোকে বলা হয় যেগুলোর ভেতরে আমাদের মাল্টিপল টাইনি ডাইপোলস থাকে। ডাইপোলস কি? ডাইপোলস হচ্ছে যার পজিটিভ এবং নেগেটিভ এন্ড আছে। এগুলো মানে এক একটা মানে এক একটা এক এক ডিরেকশনে থাকার কারণে বা মানে প্রপারলি অ্যারেঞ্জ থাকে না, যার জন্য নর্মালি এরা পিজো ইলেকট্রিক ইফেক্টটা প্রকাশ করে না। কিন্তু যখন আমরা একটা ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি মানে প্রবের সাথে অ্যাটাচড করি, করে যখন আমরা ইলেকট্রিক কানেকশনটা দিই, তখন এই ডাইপোল গুলো সুন্দরভাবে একটা মানে ভালো একটা প্যাটার্নে, এমন একটা প্যাটার্নে অ্যারেঞ্জ হয় যে এদের কনফিগারেশনটা চেঞ্জ হয়ে যায়, এবং তখনই দেখা যায় যে এদের কনফিগারেশন চেঞ্জ হওয়ার কারণে আল্ট্রাসাউন্ড ওয়েভ তৈরি হয় এবং সেটাই আমাদের বডিতে পাস করে। আবার একইভাবে যখন আমাদের মানে বাইরে থেকে যখন আবার আল্ট্রাসোনোগ্রামটা বডি থেকে রিফ্লেক্ট হয়ে আসে, তখনও এদের কনফিগারেশনটা আবার চেঞ্জ হয় হয়ে এরা তখন কি করে, সেই আল্ট্রাসাউন্ড ওয়েভটা থেকে এরা ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে। তার মানে আমরা ট্রান্সডিউসারে যে জিনিসটা পড়েছিলাম যে ইলেকট্রিক সিগন্যাল থেকে আল্ট্রাসাউন্ড ওয়েভ তৈরি করে, আবার আল্ট্রাসাউন্ড ওয়েভ থেকে ইলেকট্রিক সিগন্যাল তৈরি করে, পুরাটাই বেসিক্যালি পিজো ইলেকট্রিক ক্রিস্টাল করে। আর এই ইফেক্টটাই হচ্ছে পিজো ইলেকট্রিক ইফেক্ট। তাহলে এখন আমরা জাস্ট ভাষাটা একবার দেখি, মোটামুটি খুবই সোজা জিনিস, যে আপনাদের সার্টেন ম্যাটেরিয়ালস are such that changes in their physical dimension can produce an electric field and vice versa. This is called piezoelectric effect. মানে হচ্ছে যে যখন মানে কিছু কিছু ম্যাটেরিয়াল এমন যে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এদের ফিজিক্যাল ডাইমেনশন মানে হচ্ছে এদের শেপ চেঞ্জ হয়ে যায়, সব মানে সম্প্রসারণ হয় বা সংকোচন হয়, যেটার মাধ্যমে এরা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড ওয়েভ তৈরি করতে পারে। আবার একইভাবে উল্টা রিয়াকশন হয়। হ্যাঁ, সেই জিনিসটাই হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। এই যে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো মাল্টিপল ডাইপোলস দিয়ে তৈরি, যেগুলো জিওমেট্রিক প্যাটার্ন মানে ভ্যারিয়াস প্যাটার্নে অ্যারেঞ্জ থাকে। যখন আমরা পজিটিভ এন্ড নেগেটিভ এন্ডস আর অ্যারেঞ্জ সো দ্যাট অ্যান ইলেকট্রিক ফিল্ড উইল কজ দেম রিঅ্যালাইন, মানে এই পজিটিভ নেগেটিভ ফিল্ড গুলো এমন ভাবে অ্যারেঞ্জ থাকে যেন ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে এরা আবার সুন্দর করে রিঅ্যালাইন হবে, হয়ে এদের হচ্ছে ফিজিক্যাল ডাইমেনশনটা চেঞ্জ হয়ে যাবে। যে মানে মানে কি হবে, এরা শ্রিঙ্ক হবে বা এক্সপান্ড হবে। এই ইফেক্টটাই হচ্ছে এদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। এই পুরা প্যারাটা জাস্ট বুঝবেন, মেইন পয়েন্ট হচ্ছে আমাদের এই নিচের লাইনটা। হ্যাঁ, আন্ডারগো কম্প্রেশন এন্ড এক্সপানশন when subject to an electric current and vice versa। মানে পিজো ইলেকট্রিক ইফেক্ট আর কিছুই না, যখন ক্রিস্টাল গুলোতে ইলেকট্রিক কারেন্ট অ্যাপ্লাই করা হবে তখন এদের কম্প্রেশন বা এক্সপানশন যে হয় এদের, তার মাধ্যমে ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ হচ্ছে, এবং ফিজিক্যাল ডাইমেনশন চেঞ্জ করলেও আবার ইলেকট্রিক কারেন্ট তৈরি হতে পারে। এই জিনিসটাই হচ্ছে আমাদের পিজো ইলেকট্রিক ইফেক্ট। এখন আমাদের সেকেন্ড প্রপার্টি হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা 1 স্টার, জাস্ট একটু বুঝে রাখবেন। আর মেইনলি এই রেড মার্ক করা দুইটা পয়েন্ট আর নিচের দুইটা মোটা করে যেটা লিখেছি বোল্ড, সেগুলো মনে রাখলেই হবে। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে
প্রতিটা জিনিসের এমন একটা মানে ফ্রিকোয়েন্সি থাকে যে ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করলে এরা সবচেয়ে বেশি মুভ করবে। হ্যাঁ, এই জিনিসটাই হচ্ছে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। এখানে কি বলছে, দি থিকনেস অফ piezoelectric crystal determines its natural frequency which is also called resonant frequency. the মোট মানে হচ্ছে যে আমাদের যে রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি সেটা ডিপেন্ড করবে কার ওপর, থিকনেস অফ প্রিজো ইলেকট্রিক ক্রিস্টালের ওপর। বলছে যে ক্রিস্টাল গুলোকে সাধারণত এমন ভাবে ডিজাইন করা হয় যেন এদের থিকনেসটা এক্স্যাক্টলি হাফ অফ দি ওয়েভলেন্থ অফ দি আল্ট্রাসাউন্ড যেটা প্রডিউস হবে তার হাফ অফ দি ওয়েভলেন্থের সমান হয়। মানে থিকনেস ইন মিলিমিটার ইকুয়াল টু λ/2, ওয়েভলেন্থের হাফ হবে, বা যদি আমরা ওয়েভলেন্থ বলি তাহলে আল্ট্রাসাউন্ড যেটা প্রডিউস হবে সেটার ওয়েভলেন্থ হবে থিকনেসের থিকনেসটাকে 2 দিয়ে গুণ করলে যেটা হবে সেটার সমান। এখন বলছে এই ক্রিস্টাল ইজ সেড টু রেজোনেট এট দি ফ্রিকোয়েন্সি ডিটারমাইন্ড বাই ইটস থিকনেস, মানে থিকনেসের ওপর ডিপেন্ড করে যে ফ্রিকোয়েন্সিটা, যখন সেই ফ্রিকোয়েন্সিটা অ্যাপ্লাই করা হবে তখনই আমরা ক্রিস্টালটাকে রেজোনেন্ট বলবো। এগুলো অত না বুঝতে পারলেও সমস্যা নাই, জাস্ট মনে রাখবো রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা আর কিছুই না, যে ফ্রিকোয়েন্সিটা এটা হচ্ছে সবচেয়ে ভালো আল্ট্রাসাউন্ড তৈরি করবে সেটাই হচ্ছে এটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি। আর এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সির এই দুটো ইকুয়েশন মনে রাখবো। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে থিক ক্রিস্টাল প্রডিউস লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইস ভার্সা, মানে হচ্ছে যদি আমরা অনেক মোটা ক্রিস্টাল ইউজ করি তাহলে কিন্তু ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। কেন? এটা আমরা নর্মালি চিন্তা করে দেখি, মানে আমাদের মধ্যে যারা একটু হেলদি বা হচ্ছে মোটা তাদের দেখবে যে মুভ করতে বেশি টাইম লাগে, আর যারা শুকনা তারা দেখবেন খুব দ্রুত দৌড়াচ্ছে। নর্মাল আমরা যদি একটা লং রান কম্পিটিশনের কথা চিন্তা করি বা একটা রেস চিন্তা করি তাহলে দেখবেন যে যে শুকনা সে কিন্তু বেশি যেতে, কেন? কারণ সে খুব দ্রুত দৌড়াতে পারে। তার মানে হচ্ছে যেগুলো থিন ক্রিস্টাল বা যারা শুকনা তারা হচ্ছে অনেক বেশি হাই ফ্রিকোয়েন্সি থাকবে, খুব দ্রুত মুভ করবে। আর যেগুলো একটু মোটা বা যারা একটু হেলদি তারা হচ্ছে কম ফ্রিকোয়েন্সিতে মুভ করবে। এই জন্যই নর্মাল মানে মানুষ দিয়ে আমরা চিন্তা করে এটা বুঝতে পারি যে থিক ক্রিস্টাল যেগুলো বা যেগুলো একটু মোটা ক্রিস্টাল তাদের ফ্রিকোয়েন্সি বা মুভমেন্ট কম হবে। এই জন্যই থিক ক্রিস্টাল প্রডিউসেস লো ফ্রিকোয়েন্সি অ্যান্ড ভাইস ভার্সা। রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটার আরেক নাম হচ্ছে ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। এই পয়েন্টটা মুখস্থ করার কোনো দরকার নাই, কিন্তু এটা আবার ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এটা আমরা জাস্ট নর্মাল এটা দিয়ে মনে রাখবো যে যারা শুকনা তারা অনেক দ্রুত মুভ করে, আর যারা একটু হেলদি তাদের বেশি টাইম লাগে মুভ করতে, যার জন্য থিক ক্রিস্টালের ফ্রিকোয়েন্সি হবে লো। তাহলে এই রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি থেকে আমরা এই দুটো ইকুয়েশন দেখবো, আর হচ্ছে এখান থেকে আমরা এই পয়েন্টটা জাস্ট মনে রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে দুইটা না পড়লেও হবে, দুইটা কিন্তু সেম জিনিস, ওয়েভলেন্থ ইকুয়াল টু 2 ইন্টু থিকনেস ইন মিলিমিটার, মনে রাখাই এনাফ। আর এবার হচ্ছে আমাদের প্রিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের আরেকটা প্রপার্টি হচ্ছে কিউ ফ্যাক্টর। কিউ ফ্যাক্টরটা কি জিনিস? কিউ ফ্যাক্টরটা দিয়ে মূলত ক্যারেক্টারিস্টিক্স অফ প্রিজো ইলেকট্রিক ক্রিস্টালটা এক্সপ্রেস করা হয়। এখানে দুইটা ক্যারেক্টারিস্টিক্স প্রকাশ পায়, একটা হচ্ছে দি পিউরিটি অফ দি সাউন্ড অ্যান্ড দি লেন্থ অফ টাইম দ্যাট দি সাউন্ড পারসিস্ট। পিউ ফ্যাক্টরটা দিয়ে ডিটারমাইন করা হবে যে সাউন্ডটা কতটুকু পিওর। পিওর মানে কি? মানে কতটা তীক্ষ্ণ সাউন্ড বা হচ্ছে সাউন্ডটার সাথে অন্য কিছু মিক্সড আপ আছে কিনা, সেটাই হচ্ছে পিউরিটি। আর কতক্ষণ সাউন্ডটা থাকবে এই জিনিসটা কিউ ফ্যাক্টর দিয়ে এক্সপ্রেস হবে। এখন কি বলছে যে এ হাই কিউ ট্রান্সডিউসার প্রডিউস নিয়ারলি পিওর সাউন্ড, যেটার কিউ ফ্যাক্টর যত বেশি হবে তারা তত বেশি পিওর সাউন্ড তৈরি করবে, মেড আপ অফ ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে, পিওর সাউন্ড মানে কি তাদের ফ্রিকোয়েন্সিটা ন্যারো রেঞ্জের হবে। কেন? কারণ যদি ভ্যারিয়াস রেঞ্জের ফ্রিকোয়েন্সি থাকে তাহলে তো সাউন্ডটা বিভিন্ন রকম শোনাবে, তখন আর সেটা পিওর থাকবে না। যেই জিনিসটার ফ্রিকোয়েন্সি রেঞ্জ তত বেশি মানে অলমোস্ট একই রেঞ্জের সাউন্ড যখন থাকবে তখনই সেটা পিওর সাউন্ড। এই জন্য যদি আমাদের বলে মানে স্টেমে থাকে এ হাই কিউ ট্রান্সডিউসার উইল প্রডিউস পিওর সাউন্ড, এটাও ট্রু হবে। আর ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি সাউন্ড সেটাও ট্রু হবে। হ্যাঁ, আর যখন আমাদের লো কিউ ট্রান্সডিউসারটা তাহলে কি করবে? অবভিয়াসলি তার উল্টা করবে। তার মানে হচ্ছে আমাদের ওয়াইড রেঞ্জ অফ সাউন্ড অত পিওর হবে না লো কিউ ট্রান্সডিউসার হলে, আর ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকবে। যখনই ওয়াইড রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি থাকবে তখনই কিন্তু আমাদের পিউরিটিটা কমে যাবে।
এই জিনিসটা মাথার মধ্যে রাখতে হবে, তাহলে কিউ সমানুপাতিক আমাদের পিউরিটি, এবং পিউরিটি বেশি হতে গেলে বা ভালো হতে গেলে সাউন্ড গুলোর অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সি থাকবে, এবং সেম ফ্রিকোয়েন্সি করার ফার্স্ট শর্ত কি, যে সাউন্ড গুলোকে ন্যারো রেঞ্জের ফ্রিকোয়েন্সির বা অলমোস্ট সেম ফ্রিকোয়েন্সির হতে হবে। ইকুয়েশনটা জাস্ট একটু দেখবো, মুখস্থ করার দরকার নাই। মূলত আমরা যেই লাইনগুলো আমি সবুজ কালি দিয়ে দাগিয়েছি এই পোর্শনটুকু ইম্পর্টেন্ট। হ্যাঁ, কিউ ফ্যাক্টরের প্রথম 4টা লাইন মনে রাখলেই হবে, যে দুইটা প্রপার্টির উপর ডিপেন্ড করে। হাই কিউ ট্রান্সডিউসারের ক্ষেত্রে পিওর সাউন্ড তৈরি হবে উইথ ন্যারো রেঞ্জ অফ ফ্রিকোয়েন্সি, আর লো কিউ এর ক্ষেত্রে ভাইস ভার্সা, উল্টা। আচ্ছা, এখন আরেকটা জিনিস হচ্ছে হাই কিউ ক্রিস্টাল আর মোর এফিশিয়েন্ট ট্রান্সমিটার এন্ড লো কিউ ক্রিস্টাল আর মোর এফিশিয়েন্ট রিসিভার। যেগুলোর কিউ বেশি হবে তারা হচ্ছে বেশি ভালো ট্রান্সমিটার, আর যাদের কিউ লো হবে তারা হচ্ছে বেশি ভালো রিসিভার। এই পয়েন্টটা আমরা মনে রাখবো। এটা আমি মনে রাখতাম একভাবে, যে হাই কিউ ক্রিস্টাল শুরুর দিকে যদি আমরা মনে করি যে কোনো একটা জিনিসের তো শুরুর দিকে স্পিড বেশি থাকে, যদি কিউটা বেশি থাকে তাহলে শুরুতে তো আমরা ট্রান্সমিট করি, পরে রিসিভ করি, তাই না? তার মানে যাদের হচ্ছে কিউ বেশি থাকবে তারা হচ্ছে এফিশিয়েন্ট ট্রান্সমিটার হবে, আর শেষের দিকে যেহেতু স্পিড কমে যায় মানে শেষের দিকে আমরা রিসিভ করি, যার জন্য লো কিউ ক্রিস্টাল গুলো আমাদের মোর এফিশিয়েন্ট রিসিভার হবে। হ্যাঁ, তাহলে হাই কিউটা ট্রান্সমিট করবে আর লো কিউটা ভালো রিসিভ করবে। আর এই পয়েন্টটা ইম্পর্টেন্ট, ইনভ্যারিয়েবলি এমসিকিউ আসে। মোস্ট ওয়াইডলি ইউজড পিজো ইলেকট্রিক ক্রিস্টালের নাম কি? সেটা হচ্ছে আমাদের লেড জিরকোনেট টাইটেনেট, পিজেডটি। আর আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে আমাদের, এটা খুবই সোজা, কিউরি টেম্পারেচার, মুখস্থ করার কোনো দরকার নাই। কিউরি টেম্পারেচারটা হচ্ছে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি। বলছে দি টেম্পারেচার অ্যাট হুইচ পিজো ইলেকট্রিক প্রপার্টি অফ এ ক্রিস্টাল ইজ লস্ট। যে টেম্পারেচার বা যে থ্রেশহোল্ড টেম্পারেচারটা পার করে গেলে একটা পিজো ইলেকট্রিক ক্রিস্টালের পিজো ইলেকট্রিক প্রপার্টিটা পুরোপুরি লস্ট হয়ে যাবে, সেটাকেই বলা হচ্ছে আমাদের, মানে সেটা আর ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করলে সেটা আর কোনো প্রকার আল্ট্রাসাউন্ড তৈরি করবে না। সিমিলারলি আল্ট্রাসাউন্ড অ্যাপ্লাই করলে সেটা আর ইলেকট্রিসিটি তৈরি করতে পারবে না। সেই জিনিসটাই হচ্ছে আমাদের কিউরি টেম্পারেচার। কিউরি টেম্পারেচারটা আমাদের হচ্ছে মানে যখন আমরা এটার উপরে অনেক বেশি টেম্পারেচার অ্যাপ্লাই করি তখন আমাদের পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো আর পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল থাকে না, এটা ইউজলেস পিস অফ সিরামিক হয়ে যায়, মানে তখন আর ট্রান্সডিউসারেরও আর কোনো ইউজ থাকে না, পিজো ইলেকট্রিক প্রপার্টি অলরেডি গান, মানে নষ্ট ট্রান্সডিউসার। এখানে ওই কথাগুলোই জাস্ট ডিটেলসে লেখা, যে সিরামিক ক্রিস্টালটা মেড আপ অফ মাল্টিপল টাইনি ডাইপোলস, এটা আমরা আগে থেকেই জানি, কিছুক্ষণ আগে ছবি দেখিয়েছিলাম। হ্যাঁ, যখন আমরা হচ্ছে মানে যখন আমরা ইলেকট্রিসিটি অ্যাপ্লাই করি তখন এই মানে আমাদের এই যে পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল গুলো বা সিরামিক গুলো সেগুলো হিট হতে থাকে, হয়ে দেখা যায় যে ডাইপোল গুলো সুন্দর করে অ্যারেঞ্জ হবে, হয়ে সেখানে পিজো ইলেকট্রিক প্রপার্টি গেইন করবে। কিন্তু এরপর আমরা সেই ক্রিস্টালটাকে রুম টেম্পারেচারে কুল করতে দিব। হ্যাঁ, রুম টেম্পারেচারে, কনস্ট্যান্ট টেম্পারেচারে কুল করতে দিব, তখন এটার প্রপার্টিটা ফিক্সড হয়ে যাবে। কিন্তু যদি আমরা এরকম করি যে মানে অনেক বেশি টেম্পারেচার বাড়াতেই থাকি, কুল করতে দিলাম না রুম টেম্পারেচারে, তখন একটা থ্রেশহোল্ড টেম্পারেচার আপ হওয়ার পর এদের পোলারাইজেশন প্রপার্টি যেটা সেটা নষ্ট হয়ে যাবে। এই মানে যে থ্রেশহোল্ড টেম্পারেচারটা যার ওপর পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালের পিজো ইলেকট্রিসিটি লস্ট হয়ে যায় সেটাই হচ্ছে আমাদের কিউরি টেম্পারেচার। কার কিউরি টেম্পারেচার কত, এই টেম্পারেচার গুলো আমরা জাস্ট একটু রিডিং দিয়ে রাখবো। একবার একটা এমসিকিউ এর স্টেম আসছিল, কোয়ার্টসের ক্ষেত্রে 573 ডিগ্রি সেলসিয়াস, ব্যারিয়াম টাইটানেটের ক্ষেত্রে 100, প্রিজো আর আমরা যেটা লেড জিরকনের টাইটানেট এটা 2 টাইপস এর ক্ষেত্রে 2 টাইপের, বাট 300 রেঞ্জের দিকে খেয়াল করে দেখেন, 300 অলমোস্ট 300 রেঞ্জের ঘরে। আচ্ছা, এখন এইটা আমাদের একবার আসছে, পিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল অফ দি আল্ট্রাসাউন্ড ট্রান্সডিউসার কনভার্টস ইলেকট্রিক সিগন্যাল টু সাউন্ড এনার্জি অনলি। অবশ্যই ফলস, কারণ যেহেতু অনলি লেখা আছে, কিন্তু যদি আমাদের থাকতো কনভার্টস ইলেকট্রিক এনার্জি টু সাউন্ড এনার্জি তখন ট্রু হতো। যেহেতু এখানে অনলি অ্যাড করা আছে, আমরা জানি যে এটা 2 টাইপের কাজই করে, এই জন্য ফলস হবে। সিমিলারলি নিচেরটাতে অনলি লাগানো থাকায় বি নাম্বার পয়েন্টটাও ফলস হবে। ন্যাচারাল প্রিজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল ইজ কোয়ার্টজ ক্রিস্টাল, এটা ট্রু। হ্যাঁ, আমরা আগের যে 4টা নাম দেখলাম এগুলো সবই ন্যাচারাল।
আর তবে সবচেয়ে বেশি যেহেতু কোয়ার্টজ মানে আর আমাদের হচ্ছে কিউরি টেম্পারেচার অফ lead zirconate titanate 328 to 365 ডিগ্রি সেলসিয়াস। 328 to 365 ডিগ্রি সেলসিয়াস এখানে আমরা দেখলাম lead zirconate titanate এর কিউরি টেম্পারেচার, তার মানে এটা আমাদের ট্রু হওয়ার কথা। ফারেনহাইট, সরি, এখানে একটা জিনিস খেয়াল করে দেখেন, যদি ডিগ্রি সেলসিয়াস থাকলো তাহলে আমাদের এটা ট্রু হতো, কিন্তু যেহেতু এখানে ফারেনহাইট দেওয়া, আমাদের কিন্তু এটা অবশ্যই অবশ্যই ফলস হবে। এই জন্য আপনারা দেখা যাবে যে এই যে আমি নিজেই পড়ে হুট করে ভুল বলতে গিয়েছিলাম, যেহেতু মানে ডিগ্রি সেলসিয়াসের জায়গায় ফারেনহাইট দাও, তার মানে এটা ফলস হবে। এই জন্য রেডিও ফিজিক্সটা কিন্তু টোটালি ম্যাথের মতো। ম্যাথে যেমন একটা প্লাস মাইনাস হলে, একটা ডিগ্রি চেঞ্জ হয়ে গেলে মিলিমিটার সেন্টিমিটার হলে ফলস হয়, তেমন রেডিও ফিজিক্সের ক্ষেত্রেও এফসিপিএস এ অনেক সময় আমরা একটা স্টেম বারবার বারবার পড়ে আস্তে আস্তে অ্যান্সার করব এবং খেয়াল রাখবো কোথায় ফারেনহাইট কোথায় সেলসিয়াস। সেটা 328 to 365 ডিগ্রি ফারেনহাইট ডেফিনেটলি ফলস হবে, কারণ ডিগ্রি সেলসিয়াস থেকে ফারেনহাইট অনেক বেশি হওয়ার কথা। নেট চার্জ অফ পিজোইলেকট্রিক ম্যাটেরিয়াল ইজ -1, এটাও ফলস। তাহলে আমাদের শুধুমাত্র সি নাম্বারটা ট্রু, বাকি যা আছে এখানে সবই ফলস। অ্যাটেনিউয়েশন জিনিসটা কি? অ্যাটেনিউয়েশন মানে ইন্টারঅ্যাকশন, ঠিক আছে, এটা অত ইম্পর্টেন্ট কিছু না। স্লাইডটা জাস্ট একবার রিডিং, যে when traveling through a matter sound is attenuated for two reasons: energy is absorbed and convert to heat, energy leaves forward traveling the beam due to scattering and partial reflection। বাকি পয়েন্টগুলো একবার রিডিং দিয়ে নিব, অত মুখস্থ করার কিছু নাই। এখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট মানে আমাদের হচ্ছে প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড, প্রপার্টিজ অফ পিজোইলেকট্রিসিটি, এগুলো ইম্পর্টেন্ট। আর আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক হচ্ছে ইন্টারাকশন বিটুইন আল্ট্রাসাউন্ড এন্ড ম্যাটার অর সফট টিস্যুর ভেতরে যে ইন্টারাকশন, সেটা কি কিভাবে হয় ইন্টারাকশন: রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন আর স্ক্যাটারিং। আগে আগে আমরা যখন পড়েছিলাম তখন আমরা রিফ্লেকশন, রিফ্র্যাকশন আর অ্যাবজর্পশন পড়েছিলাম শুধু। এখন রিসেন্টলি বইয়ে দেখলাম নতুন একটা পয়েন্ট অ্যাড করেছি, স্ক্যাটারিং। তাহলে এই চারটা পয়েন্টের ভেতরে যেটাই থাকুক সেটা ট্রু হবে। এই যে দেখেন ট্রান্সডিউসারটা আমাদের, এটা আমাদের একটা ট্রান্সডিউসার বা প্রোব। যখন এটা আমাদের বডিতে যাচ্ছে ভেতরে, এই যে এটা একটা স্ট্রাকচার যেটার ইমেজ আমরা নিব। আচ্ছা, এটা একটা স্ট্রাকচার, এই স্ট্রাকচারটার ইমেজ আমরা নিব। ধরলাম এটা লিভার, হ্যাঁ। এখন এই যেটা আসছে, এসে যেই মানে এখানে আসলো যে সাউন্ড ওয়েভটা হয়ে যেটা ব্যাক করে আবার ট্রান্সডিউসারে গেল, সেটাই হচ্ছে আমাদের রিফ্লেকশন। এই রিফ্লেকশনটা দিয়েই কিন্তু আমাদের ইমেজ তৈরি হবে, ঠিক আছে। শুধুমাত্র এই ইন্টারাকশন গুলোর ভেতরে একটা দিয়ে ইমেজ তৈরি হবে, সেটা হচ্ছে আমাদের রিফ্লেকশন। আমাদের তাহলে এখানে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারাকশন কি? রিফ্লেকশন। এটা দিয়ে আমাদের ইমেজটা তৈরি হবে, বাকি যা আছে সবগুলো দিয়ে শুধুমাত্র ইমেজ কোয়ালিটি নষ্ট হবে, ইমেজে খুব একটা ইফেক্ট নাই, কিন্তু বডিতে এই সবগুলো ইন্টারাকশনই হবে। এখন আমাদের রিফ্র্যাকশন জিনিসটা কি? রিফ্র্যাকশনটা হচ্ছে আমাদের প্রতিসরণ, যেটা বলে যে কিছু আল্ট্রাসাউন্ডটা যখন আমাদের, তাহলে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারাকশন হলো রিফ্লেকশন। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন হচ্ছে আমাদের এই যে বিমটা মানে আসলো, ঠিক আছে, এসে কিছুটা পোর্শন অ্যাঙ্গেলটা চেঞ্জ করে এক মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাওয়ার সময় আমাদের যে সাউন্ড, সেটার বেগ আর একই সাথে সেটার দিক দুটাই কিছুটা চেঞ্জ হয়, হয়ে একটা অ্যাঙ্গেল তৈরি করে। এই জিনিসটাই হচ্ছে রিফ্র্যাকশন। এই রিফ্র্যাকশনটা দিয়ে কিন্তু কোনো ইমেজ তৈরি হচ্ছে না। আর আরেকটা জিনিস হচ্ছে অ্যাবজর্পশন। অ্যাবজর্পশনটা আমরা দেখতে পাবো না, যখন আমাদের সাউন্ড ওয়েভটা এই যে বডি সারফেসের সাথে ইন্টারাকশন করবে, তখন কিছু অংশ অ্যাবজর্ব হয়ে হিট তৈরি করবে, মানে কিছু অংশ মানে না প্রতিফলন হবে না প্রতিসরণ হবে। নো রিফ্লেকশন, নো রিফ্র্যাকশন, অনলি অ্যাবজর্পশন ইন বডি অ্যান্ড প্রোডাকশন অফ মাইনিউট অ্যামাউন্ট অফ হিট, খুবই কম পরিমাণ হিট তৈরি করবে, সেই পোর্শনটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। আর স্ক্যাটারিং কি? স্ক্যাটারিং এই যে ধরেন অন্য মানে ট্রান্সডিউসার দিয়ে যাওয়ার সময় এটা বডিতে বিভিন্ন দিকে ছড়ায় যায়। স্ক্যাটারিং আমরা আগেও পড়েছি রেডিওগ্রাফি কোয়ালিটির ক্ষেত্রে, যে জিনিসটা বিভিন্ন দিকে সরে ছড়ায় যায় এবং কোনো প্রাইমারি বিম তৈরিতে বা প্রাইমারি ইমেজ তৈরিতে কোনো ইন্টারাকশন বা ইফেক্ট রাখে না, সেই জিনিসটাই হচ্ছে আমাদের স্ক্যাটারিং।
তাহলে আমরা এই স্লাইডটা থেকে পড়লে জানবো যে চারটা খুবই ইম্পর্টেন্ট ইন্টারঅ্যাকশন এভরি অল্টারনেট ইয়ারে আসে, কোশ্চেনটা আইদার এমসিকিউ আসে সাধারণত, হুইচ অফ দি ফলোইং ইন্টারঅ্যাকশনস অকার্স বিটুইন আল্ট্রাসাউন্ড এন্ড সফট টিস্যু। এই চারটা পয়েন্ট পড়া মানে আপনি 2 মার্কস কমন পেয়ে যাচ্ছেন, তার মানে বোঝা যাচ্ছে যে এই স্লাইডটা কতটা ইম্পর্টেন্ট। এখন আমরা প্রতিটা জিনিসের ভেতরে একটু শর্টকাটে আলোচনা করব যে রিফ্লেকশনটা কি, যে রিফ্লেক্টেড পোর্শনটা দিয়ে অরিজিনাল ইমেজটা তৈরি হচ্ছে। এখন রিফ্লেকশনের পার্সেন্টেজটা ডিপেন্ড করে দুইটা জিনিসের উপর, একটা হচ্ছে টিস্যু অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স আর আরেকটা হচ্ছে বিম অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, মানে যে অ্যাঙ্গেলে পড়লো বডিতে সেটার অ্যাঙ্গেল। টিস্যু অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স কিন্তু ইনফিনিটি স্টার টপিক, ঠিক আছে। অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স জিনিসটা কি, শুধুমাত্র আমরা এখান থেকে মনে রাখবো জেড ইকুয়াল টু রো ইন্টু ভি। রোতে কি, রোতে হচ্ছে ডেন্সিটি আর ভি তে হচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড, ডেন্সিটি অফ মিডিয়াম, ভেলোসিটি অফ সাউন্ড, আর জেডটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স। এখন অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের ইউনিট কি, ইউনিট হচ্ছে আমাদের রেল। রেলসটা হচ্ছে আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের ইউনিট। তার মানে অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের একটা ইউনিট আছে সেটা হচ্ছে রেলস, এবং অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা পাওয়া যাবে আমাদের ডেন্সিটিটাকে যদি আমরা ভেলোসিটি দিয়ে গুণ করি। তাহলে এই তিনটা পয়েন্ট জাস্ট মনে রাখলেই আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স শেষ। Substance acoustic impedance is constant. Acoustic impedance of various matter, এটা মুখস্থ করার দরকার নেই, জাস্ট দেখে রাখবেন যে এয়ারে সবচেয়ে কম, ফ্যাটে তার চেয়ে বেশি, এবং সবচেয়ে বেশি আমাদের স্কাল বা বোনসে, মানে ভেলোসিটিটা যেমন ঠিক সেরকম ভাবেই আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা বাড়ছে, যেহেতু রো ইন্টু ভি এর গুণফল। এখন আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স বাড়লে, এখান থেকে এই লাইনটা মনে রাখলে বাকি স্লাইডটা দেখার দরকার নাই। ইনক্রিজ ইম্পিডেন্স মোর রিফ্লেকশন, যত বেশি অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স হবে তত বেশি আমাদের রিফ্লেকশন বেশি হবে। মানে একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে লার্জ ডিফারেন্স ইন জেড, মানে যদি আমরা দুইটা মিডিয়ামের জেড এর মানে বিয়োগফল বা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের বিয়োগফল যত বেশি হবে তাহলে তত বেশি রিফ্লেকশন হবে। আর স্মল ডিফারেন্স হলে আমাদের মোর এনার্জি ট্রান্সমিট হয়ে যাবে। আর যদি আমাদের নো ডিফারেন্স ইন জেড হয় তার মানে পুরাটাই ট্রান্সমিট হয়ে যাবে, কোনো ইমেজ তৈরি হবে না। যদি দুইটা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স সমান হয় বা দুইটা একই মিডিয়ামের ভেতরে কোনো হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড ইমেজ পাওয়া যাবে না। আল্ট্রাসাউন্ডটা কিন্তু মূলত টিস্যু ইন্টারফেসের যে পার্থক্য অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের সেটার জন্যই পাওয়া যায়। এখন গ্যাসিয়াস ইন্টারফেজের ক্ষেত্রে কি হয়, গ্যাসিয়াস ইন্টারফেজের ক্ষেত্রে যে নর্মাল লাং ক্যান নট বি পেনিট্রেটেড, নর্মাল লাং পেনিট্রেট করে কিছুই পাওয়া যাবে না। আর হচ্ছে বাওয়েল ওয়াল ক্যান বি সিন বাট নট দি লুমেন, লুমেন পাওয়া যাবে না, আমাদের ওয়ালটা দেখা যেতে পারে। কারণ হচ্ছে অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স ফর এয়ারটা খুবই নেগলিজেবল, দেখছেন কত কম, 0.0004 রেলস। এই জন্য আমাদের দেখা যাবে যে মানে গ্যাস ফিল্ড স্ট্রাকচারের ক্ষেত্রে আমরা এইগুলো পাবো না, এই জন্য আমরা লাংসের ক্ষেত্রে ইউজুয়ালি আল্ট্রাসোনোগ্রাম করি না। আর হচ্ছে বাওয়েল ওয়ালটা দেখা গেল, আমাদের বাওয়েলের ভেতরে যে লুমেন সেটা দেখা যাবে না। এখন অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স সম্পর্কে কোনটা ট্রু, ঠিক আছে, হুইচ আর ট্রু রিগার্ডিং অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স। আর দেখলাম কিছু লোকের কনফিউশন আছে যে মানে ট্রু জিনিসটা মানে কোশ্চেনের মিনিং কি, যদি হুইচ আর ট্রু রিগার্ডিং অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সও যা, আর হুইচ আর নট ফলস রিগার্ডিং অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স সেম। তার মানে হচ্ছে ট্রু এর সময় মানে নট ফলস থাকলে তখন হচ্ছে ট্রু যেগুলো সেটা হবে অ্যান্সার। আবার সিমিলারলি হুইচ ওয়ান ইজ নট ট্রু যখন থাকবে তখন আমাদের যেটা হচ্ছে ফলস সেগুলো হবে অ্যান্সার। এখন এইটা করার উপায় কি, যে আমাদের ট্রু যেটা, এটা তো ডিরেক্ট কোশ্চেন বোঝাই যাচ্ছে, কিন্তু অনেক সময় ট্রু এর পরিবর্তে থাকতে পারে ট্রু অবলিক নট ফলস, ঠিক আছে। ট্রু এর পরিবর্তে থাকলো আমাদের, এর পরিবর্তে যদি নট ফলস থাকে তাহলেও কিন্তু সেম অ্যান্সার সেম হবে। এখন অনেক সময় কোশ্চেনে যেহেতু এটা থাকে তখন স্বাভাবিকভাবে পরীক্ষার হলে অ্যান্সার দিতে কনফিউশন হয়ে যায়, যেমন আমারও পরীক্ষার হলে খুব কনফিউশন হতো। এই জন্য যে কোশ্চেন গুলো নট ফলস থাকে সেটা আমি আগে বাংলা করে নিতাম, নট ফলস মানে কি, মিথ্যা না, মিথ্যা না মানে সত্যি। তখন আপনারা নট ফলস থাকলে তার নিচে নিজেরা পেন্সিল দিয়ে ট্রু লিখে নিবেন, নিয়ে তারপর অ্যান্সার করবেন। সিমিলারলি যখন আমাদের নট ট্রু থাকবে
কোশ্চেনে, তখন তার নিচে আপনারা বলবেন যে নট ট্রু মানে হচ্ছে আমাদের মিথ্যা, সত্যি না মানে মিথ্যা, নিচে ছোট করে ফলস লিখে নেবেন, নিয়ে অ্যান্সার করলে আপনাদের কোনো প্রকার কনফিউশন থাকবে না বা জিনিসটা আর ভুল হবে না। তাহলে এখন কোনগুলো ট্রু? ইট ইজ দি ডিভিশন অফ ডেনসিটি অ্যান্ড স্পিড অফ সাউন্ড, এটা ডেফিনেটলি ফলস। কেন? কারণ হচ্ছে যে আমাদের অ্যাকোস্টিক ইম্পিডেন্সটা ছিল প্রোডাক্ট মানে গুণফল, আর ডিভিশন মানে হচ্ছে ভাগফল। প্রোডাক্ট অফ ডেনসিটি অ্যান্ড স্পিড হলে ট্রু হতো, এই স্টেমটা ফলস হবে। ইট ডিপেন্ডস অন ফ্রিকোয়েন্সি, এটা কি ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করছিল না, এই জন্য এটা আমাদের ফলস হবে। ইট ডিপেন্ডস অন ডেনসিটি, এটা ট্রু হবে। ইট ডিপেন্ডস অন ভেলোসিটি অফ দি সাউন্ড অফ মিডিয়া, এটা হচ্ছে ট্রু হবে। আর ইট ইজ ইউনিটলেস, এটা অবশ্যই ফলস হবে, কারণ এটা ইউনিট ছিল কি আমাদের রেলস। তাহলে আমাদের এখানে শুধুমাত্র সি আর ডি ট্রু, বাকি যা আছে সবগুলো ফলস। তার মানে দেখেন মোটামুটি জেড ইকুয়াল টু রো ইন্টু সি দিয়েই পুরোটা অ্যান্সার করা গেল। ঠিক আছে, তাহলে আমাদের এইখানে বি আর সি নাম্বার, সরি সি আর ডি নাম্বারটা ট্রু, ভেলোসিটি ডেনসিটির উপর ডিপেন্ড করছে আর ভেলোসিটির উপর ডিপেন্ড করছে। এখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স থেকে আমরা জাস্ট মনে রাখবো অ্যামাউন্ট অফ রিফ্লেকশন ইজ ডিটারমাইন্ড বাই দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স বিটুইন সাউন্ড অ্যান্ড রিফ্লেক্টিং সারফেস। এই লাইনটা পড়ার কোনো দরকার নেই, এটা বোঝাই যাচ্ছে। দি হায়ার দি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স দি লেস অ্যামাউন্ট অফ রিফ্লেক্টেড সাউন্ড, খুবই ইম্পর্টেন্ট। যদি আমাদের ইনসিডেন্স অ্যাঙ্গেল অনেক বেশি হয় তখন কিন্তু আমাদের রিফ্লেকশনের পরিমাণ কমে যাবে। এখন বলছে নো রিফ্লেকশন বিম উইল রিসিভ ইফ সাউন্ড স্ট্রাইকস দি সারফেস অ্যাট অ্যান অ্যাঙ্গেল মোর দ্যান 3 ডিগ্রি ফ্রম পারপেন্ডিকুলার। যদি 3 ডিগ্রির বেশি মানে লম্ব ভাবে যে অ্যাঙ্গেল সেটার চেয়ে যদি 3 ডিগ্রি বেশি অ্যাঙ্গেলে পড়ে, 3 ডিগ্রি বেশি অ্যাঙ্গেল হয়ে গেলে কিন্তু আমরা কোনো প্রকার রিফ্লেক্টেড সাউন্ড পাবো না। তার মানে আমাদের অ্যাঙ্গেলটা লেস দ্যান 3 ডিগ্রি ফ্রম পারপেন্ডিকুলার থাকলে আমরা রিফ্লেক্টেড সাউন্ড পাবো, মানে আল্ট্রাসাউন্ডটা পাবো। এই পয়েন্টগুলো জাস্ট জানার জন্য রিডিং। হ্যাঁ, এই স্লাইডটা জাস্ট রিডিং। আমাদের হচ্ছে ডিফারেন্ট টাইপ অফ রিফ্লেকশন আছে। এতক্ষণ ধরে আমরা যে রিফ্লেকশন পড়লাম সেটা কিন্তু দুইটা জিনিসের উপর ডিপেন্ড করছিল, একটা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স আর আরেকটা ছিল আমাদের অ্যাঙ্গেল অফ দি বিম। আর এটা আবার হচ্ছে এটা টাইপস হচ্ছে দুইটা, সেটা হচ্ছে আমাদের রিফ্লেকশন, স্পেকিউলার রিফ্লেকশন আর স্ক্যাটারিং। স্পেকিউলার রিফ্লেকশন জিনিসটা কি? is responsible for bright appearance of fibrous structure and boundaries between different tissue, যার জন্য দেখা যাবে যে আমাদের এয়ার আর ওয়াটারের ভেতরে খুব ভালো একটা ইমেজ পাওয়া যায়। মানে ফাইব্রাস স্ট্রাকচার গুলোতে ব্রাইট ইমেজ তৈরির জন্য দায়ী হচ্ছে আমাদের স্পেকিউলার রিফ্লেকশন, যেমন টেন্ডনের ক্ষেত্রে এটা হয়। জাস্ট যেই লাইনটা আমি মানে ইয়েলো মার্ক করেছি, এই একটা লাইন পড়লে আপনাদের মোটামুটি হবে, বাকিটুকু আপনারা রিডিং দিতে পারেন জানার জন্য। স্ক্যাটারিং জিনিসটা কি? স্ক্যাটারিংটা তো আমরা জানি যে স্ক্যাটারিং মানে ছড়ায় যাওয়া। gives rise to characteristic texture of image seen within soft tissue. This occur at small সার্টেল বাউন্ডারিজ দ্যাট এক্সিট উইথিন দি টিস্যু। সাধারণত সফট টিস্যুর ভেতরে স্ক্যাটারিং বেশি হয়। আর যখন আমাদের এয়ার থেকে ওয়াটারের মধ্যে ইমেজ তৈরি হচ্ছে, মানে হচ্ছে আমাদের ইয়েটা পাস করছে, তখন আমাদের বা কোনো একটা ব্রাইট ফাইব্রাস স্ট্রাকচারের ভেতর দিয়ে পাস করছে, তখন আমাদের হয়ে যাচ্ছে স্পেকিউলার রিফ্লেকশন। আচ্ছা, এখন এই স্লাইডটা জাস্ট রিডিং। রিফ্লেকশন আর ট্রান্সমিশনের একটা হচ্ছে আমাদের সূত্র আছে। হ্যাঁ, রিফ্লেকশন ইকুয়াল টু Z2 মাইনাস Z1 বাই Z2 প্লাস Z1 হোল স্কয়ার। সূত্রটা জাস্ট একবার দেখে রাখবেন, মুখস্থ করার কোনো দরকার নাই। আর এই হচ্ছে আমাদের রিফ্লেকশন। আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে রিফ্লেকশনটা দুইটা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের ডিফারেন্স বাই দুইটা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের যোগফল। এটা হচ্ছে Z2টা হচ্ছে আপনার হচ্ছে মিডিয়াম 2 এর অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স, আর Z1টা হচ্ছে মিডিয়াম 1 এর অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স। ঠিক আছে, এইটা স্কয়ারের উপর ডিপেন্ড করছে, আর ট্রান্সমিশনটা ডিপেন্ড করছে কার উপর? দুইটার গুণফল বাই হচ্ছে দুইটার যে যোগফল। ঠিক আছে, এই ইকুয়েশনটার উপর আমাদের ডিপেন্ড করছে T1। জেড দিয়ে বোঝানো হচ্ছে অ্যাকোস্টিক ইম্পিডেন্স দুইটা মিডিয়ামের, আর দিয়ে আমাদের রিফ্লেকশন, আর টি দিয়ে আমাদের ট্রান্সমিশন। জাস্ট জানা, মুখস্থ করার দরকার নেই, একবার দেখে রাখেন।
এখন আমরা চলে যাই রিফ্র্যাকশন। রিফ্র্যাকশন জিনিসটাকে আমি একটু আগে ছবি দেখে বুঝিয়েছি যে সাউন্ডটা যখন একটা মিডিয়াম থেকে আরেকটা মিডিয়ামে যাচ্ছে তখন কিছু সাউন্ড দেখা যাবে যে সেকেন্ড মিডিয়ামে তাদের হচ্ছে ওয়েভ লেন্থ আর ডিরেকশনটা ডিফারেন্ট হবে এবং ওই মিডিয়ামের ভেতর দিয়ে ওটা ডিফারেন্ট ডিরেকশনে পাস করে চলে যাবে। এই জিনিসটাই হচ্ছে রিফ্র্যাকশন। রিফ্র্যাকশনের জন্য আমাদের স্নেলের একটা ল আছে, জাস্ট একবার দেখে রাখেন যে মানে সাইন থেটা আই দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স, আর হচ্ছে থেটা টি দিয়ে বোঝাচ্ছে অ্যাঙ্গেল অফ ট্রান্সমিশন। V1 দিয়ে বোঝাচ্ছে ভেলোসিটি অফ সাউন্ড ইন ইনসিডেন্স মিডিয়াম বাই V2 দিয়ে ট্রান্সমিটেড মিডিয়ামে। তাহলে সাইন থেটা 1 থেটা আই বাই থেটা টি ইকুয়াল টু VI বাই হচ্ছে V1 বাই V2। ঠিক আছে, জাস্ট ইকুয়েশনটা একবার দেখে রাখেন। এই জিনিসটাই ছবি দিয়ে বোঝানো হয়েছে। ইকুয়েশনটা খুব একটা ইম্পর্টেন্ট না, যতটুকু মনে থাকে থাকবে। আর বলছে মোস্ট অফ দ্য টিস্যুতে ডেভিয়েশন ইজ অ্যাবাউট 2 ডিগ্রি, বলছে অ্যারাউন্ড 20 ডিগ্রি ডেভিয়েশন হতে পারে। অ্যাবজর্পশন জিনিসটা খুবই সোজা। অ্যাবজর্পশন মানে কি, যেখানে সাউন্ড ওয়েভটা যতটুকু থার্মাল এনার্জিতে কনভার্ট হচ্ছে, বডিতে যতটুকু অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, সেটাই হচ্ছে আমাদের অ্যাবজর্পশন। তিনটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে। ফ্রিকোয়েন্সি, যত বেশি ফ্রিকোয়েন্সি হবে সাউন্ডের তত বেশি অ্যাবজর্পশন হবে। ভিসকোসিটি অফ মিডিয়াম, যত বেশি মিডিয়ামটা ভিসকাস হবে তত বেশি অ্যাবজর্পশন হবে। আর রিল্যাক্সেশন টাইম অফ মিডিয়াম, যত বেশি সময় লাগবে মিডিয়ামে রিল্যাক্স হতে তত বেশি আমাদের অ্যাবজর্পশন হবে। তিনটা ফ্যাক্টর আর ফ্যাক্টরের সাথে রিলেশনটা আমরা মনে রাখার চেষ্টা করব। আচ্ছা, এই কোশ্চেনটা ইনভেরিয়েবলি আসে, দেখা যাবে আপনাদের বারও চলে আসতে পারে। হোয়াট আর দি ইন্টারাকশন অফ আল্ট্রাসাউন্ড এন্ড বডি টিস্যু? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন, অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স। এখানে ABC ট্রু হবে, অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা ফলস হবে। এখন অনেকেরই মনে হতে পারে কেন, রিফ্লেকশন তো আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করছে, তাহলে এটাও কেন ট্রু হবে না? কিন্তু একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে কোশ্চেনকে অনেক বেশি ক্রিটিক্যালি চিন্তা করা যাবে না। হ্যাঁ, মানে এইভাবে চিন্তা করলে অনেক কিছুই ট্রু আসবে। রিফ্লেকশনটা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সের উপর ডিপেন্ড করলেও অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা কিন্তু কোনো ইন্টারাকশন না। ঠিক আছে, এটা একটা মানে একটা মিডিয়ামের প্রপার্টি। ঠিক আছে, অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা, যার জন্য এটা কিন্তু ইন্টারাকশনের মধ্যে অবশ্যই ফলস হবে। যদি আমাদের এই টাইপের কোশ্চিন থাকে, অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্স, অ্যাঙ্গেল বিম থাকে এই টাইপের কোশ্চিনে, তখন ওগুলো ফলস হবে। আমাদের মনে রাখতে হবে, আমরা শুরুতে যে স্লাইডটা দেখিয়েছি, এই যে ইন্টারাকশন বিটুইন আল্ট্রাসাউন্ড এন্ড সফট টিস্যু, এই টাইপের কোশ্চিন আসলে এই চারটা পয়েন্ট ছাড়া যাই থাকুক না কেন, বেশি ব্রেনটাকে খাটানোর দরকার নাই, বাকি যে পয়েন্টই থাকুক না কেন ফলস হবে। শুধুমাত্র এই চারটা পয়েন্ট ট্রু হবে, আদারওয়াইজ এভরিথিং ফলস। এই জন্য আমাদের অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটা এখানে ফলস, বাকি তিনটা পয়েন্ট ট্রু। স্ক্যাটারিং যদি থাকতো তখন আমাদের অ্যান্সার হতো ট্রু। আচ্ছা, নেক্সট পয়েন্ট হচ্ছে আমাদের আল্ট্রাসাউন্ড বিমের ক্যারেক্টারিস্টিক্স। এটা 2 স্টার বা 1 স্টার, জাস্ট একটু জানার জন্য। হ্যাঁ, যে একটা আনফোকাসড আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ইনিশিয়াল সিলিন্ড্রিক্যাল অর সেগমেন্ট পার্ট, যেটাকে বলা হয় নিয়ার ফিল্ড অর হচ্ছে ফ্রেন্সনেল জোন, আর আরেকটা হচ্ছে ডাইভার্জিং কনিক্যাল পার্ট অর ফার্স্ট জোন অর ফ্রন্ট হপার জোন। এখন এই ছবিটা দেখেন, এই ছবিটাকে মাথার মধ্যে রাখলেই দেখা যাবে যে হুট করে এমসিকিউ চলে আসলে অ্যান্সার দিয়ে দিতে পারবেন। ট্রান্সডিউসার, এটা আমাদের ট্রান্সডিউসার, এটার একদম কাছে শুরুর দিকে সাউন্ডটা স্ট্রেট ভাবেই যাবে। এই জায়গাটা হচ্ছে আমাদের বিমের এই পোর্শনটা যেটা স্ট্রেট ভাবে সুন্দরভাবে যাচ্ছিল, সেটা আমাদের নেয়ার জোন। হ্যাঁ, নেয়ার জোনটা তাহলে কি সিলিন্ড্রিকাল, নেয়ার জোনটা আমাদের হচ্ছে সিলিন্ড্রিকাল। আর নেয়ার জোনের আরেকটা নাম হচ্ছে ফ্রেসনেল জোন। আর দূরের দিকের জোন যেটা, সেটা আমাদের হচ্ছে ডাইভার্জিং, যেহেতু এটা ছড়াই যাচ্ছে এই জন্য এই পোর্শনটা হচ্ছে ডাইভার্জিং জোন, এবং এই পোর্শনের আরেক নাম হচ্ছে ফ্রন্ট হপার জোন অর ফার জোন। ঠিক আছে, ফ্রন্ট হপারের আরেক নাম হচ্ছে ফার জোন, যেটা আমাদের ডাইভার্জিং জোন, দূরে যে ছড়াই যাচ্ছে আমাদের মানে যে বিমটা সেটা। আর ট্রান্সডিউসারের একদম কাছে যখন ছিল, শুরুর দিকে সুন্দরভাবে স্ট্রেট লাইনে যাচ্ছিল, সিলিন্ড্রিক্যাল একটা
শেপ ছিল, সেটার নাম হচ্ছে আমাদের নেয়ার জোন। এখন এই জোনগুলো কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে, দুইটা জিনিসের ওপর ডিপেন্ড করে এই জোনগুলো, সেটা হচ্ছে আপনার ফ্রিকোয়েন্সি আর ক্রিস্টাল সাইজের ওপর। এই যে লেন্থ অফ নিয়ার ফিল্ড অ্যান্ড ডাইভারজেন্স অফ ফার ফিল্ড ডিপেন্ড আপন ফ্রিকোয়েন্সি। ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে কি বলছে, সাউন্ডের ফ্রিকোয়েন্সিটা যত বেশি হবে তত বেশি লঙ্গার হবে নিয়ার ফিল্ড অ্যান্ড লেস ডাইভারজেন্ট হবে ফার ফিল্ড। আর বেস ল্যাটারাল রিজলিউশন এক্সিস্ট করে কোথায়, নেয়ার অ্যান্ড জাংশন বিটুইন নেয়ার অ্যান্ড ফার জোনে সবচেয়ে ভালো ল্যাটারাল রিজলিউশনটা পারসিস্ট করে। আর ডেপথ রিজলিউশন ইমপ্রুভস এট হাই ফ্রিকোয়েন্সি, হাই ফ্রিকোয়েন্সিতে আমাদের ডেপথ রিজলিউশনটা ভালো থাকে। এই পয়েন্টগুলো একটু মানে পড়ে মনে রাখার চেষ্টা করব, ঠিক আছে। এরপরে আমাদের ক্রিস্টাল ডায়ামিটারের ওপরেও ডিপেন্ড করে আমাদের হচ্ছে এই যে মানে নিয়ার ফিল্ড আর ফার ফিল্ড। ডায়ামিটার যদি বেশি হয় ক্রিস্টালের, তাহলে আমাদের নিয়ার ফিল্ডের লেন্থ বেড়ে যায়, কিন্তু আমাদের ল্যাটারাল আর ডেপথ রেজলিউশনটা খারাপ হয়ে যায় যদি আমাদের ক্রিস্টাল ডায়ামিটারটা বেড়ে যায় তখন। এখানে এই কথাগুলোকেই লেখা, যেগুলো এতক্ষণ ধরে আলোচনা করলাম, যা সামারাইজ করা, আপনারা একবার দেখে নেবেন, ওগুলোই কথা শর্টকাটে লেখা। এরপর আমাদের ফোকাস বিম, জাস্ট একটু জানার জন্য যে ফোকাস বিমের অনেক সময় দেখা যায় যে কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য আমরা হচ্ছে ফোকাস বিম ইউজ করি, ল্যাটারাল আর ডেপথ রিজলিউশন দুটাই কমে যায়। এখানে হচ্ছে আমাদের কনকেভ ক্রিস্টাল ফেস ইউজ করা যেতে পারে আর অ্যাকোস্টিক লেন্স, এই দুইটা ওয়েতে এটা ব্যবহার করা যায়। এরপরে আমাদের আরেকটা ইম্পর্টেন্ট টপিক, এটা 3 স্টার টপিক বলা যেতে পারে, কি কি মোডের আল্ট্রাসোনোগ্রাম আছে, এবং হচ্ছে এটা খুবই সোজা, একবার রিডিং দিলে আপনাদের মনে থাকবে। আমাদের আল্ট্রাসোনোগ্রামের বেসিক মোড হচ্ছে 4টা, আর এখন আরেকটা স্পেশাল মোড ইউজ করা হয়, সেটা হচ্ছে ডপলার মোড। A mode imaging, A for amplitude mode, simplest form of ultrasonogram। সবার আগে A mode ultrasonogram ইনভেন্ট হয়েছিল, যেখানে হচ্ছে গ্রাফ অফ ইকোস প্লটেড অ্যাজ ফাংশন অফ ডেপথ, মানে ডেপথ অনুযায়ী গ্রাফ আঁকানো হয়। এই অ্যামপ্লিটিউড মোডটা আমাদের ইউজ করা হয় কোথায় কোথায়, রেটিনা বা অপথলমোলজিতে ইউজ করা হয়, মিড লাইন অফ ব্রেনে বা ইইজিতে ইউজ করা হয়। আর হচ্ছে আমাদের দুইটা অ্যামপ্লিটিউড পিকের ভেতরে, মানে যে পিক সেটাকে ক্যালকুলেট করার জন্য বা টাইম বিটুইনটাকে ক্যালকুলেট করার জন্য এই মোড ইমেজিং ইউজ করা হয়। জাস্ট রিডিং একবার দেখলেই পারবেন। ইউজটিন, এই ইউজ গুলো আরেকবার দেখে নিব ভালো করে, 4টা পয়েন্ট আগেও আলোচনা করেছি। আর এই যে এইটা হচ্ছে আমাদের এ মোড আল্ট্রাসোনোগ্রাম, দেখেন এরকম একটা ইমেজ আসবে, মানে আমরা কোনো মানে ব্রাইট বা হচ্ছে গ্রে স্কেল এখানে থাকবে না, এটা আমাদের চোখের ক্ষেত্রে এখন অপথলমোলজিস্টরা এটা ইউজ করে। এ মোড স্ক্যানটা রেডিওলজির অংশ না, এটা আমাদের অপথলমোলজিস্টরা ইউজ করে। এবার আমরা চলে আসি বি মোড ইমেজিং। অনেক ইনভ্যারিয়েবলি কোশ্চেন আসে, হুইচ মডালিটি ইজ কমনলি ইউজড ইন রেডিওলজি, হুইচ মানে টাইপ অফ আল্ট্রাসাউন্ড ইজ কমনলি ইউজড ইন রেডিওলজি। ডেফিনেটলি বি মোড ইমেজিং ইজ মোস্ট কমনলি ইউজড, বি ফর ব্রাইটনেস মোড, এটা মোস্ট ওয়াইডলি ইউজড। আর এরা হচ্ছে গ্রে স্কেল ভ্যালু আছে, পিকচার স্লাইস তৈরি করে, ইমেজ ম্যাট্রিক্সটা ইউজুয়ালি 512 × 512 পিক্সেল হয়। আর হচ্ছে আমাদের ব্রাইটনেসটা is proportional to intensity of the echo they represent। দুইটা টাইপের হয়, গ্রে স্কেল ইমেজ আর একটা হচ্ছে রিয়েল টাইম ইমেজিং। এই যে এটা একটা আমাদের বি মোড ইমেজ, আমরা যারা আল্ট্রাসোনোগ্রাম নিজেরা করি বা হচ্ছে কখনো নিজেদের করিয়েছি, তারা দেখেছি যে রিপোর্টের সাথে এরকম একটা ছবি দেয়, যার মাধ্যমে আমরা এই বিভিন্ন জিনিসের ব্রাইটনেস দেখে আমরা সেপারেট করতে পারি। যেমন এই জিনিসটা হচ্ছে আমাদের লিভার, তারপরে এইখানে দেখেন অ্যাওর্টা যেটা ব্ল্যাক, আইভিসি, এইরকম করে আমরা বি মোড আল্ট্রাসাউন্ড থেকে স্ট্রাকচার গুলোকে সেপারেট করতে পারি, এবং এইটাই আমাদের রেডিওলজিতে মোস্ট কমনলি ইউজড। এখন এই স্লাইডটা খুবই ইম্পর্টেন্ট, আমাদের এটা নিশোর বইতে নাই, সেলম্যান থেকে নেওয়া। আমরা এই জিনিসটা অবশ্যই একটা পেজে লিখে নিশোতে, যেহেতু আমরা নিশোটাকে মেইন ধরে পড়বো, আল্ট্রাসাউন্ডটা আমরা নিশোতে এটা লাগাই রাখবো, হ্যাঁ, নিশোর বই বা অনেকে চাইলে অন্যান্য বই থেকেও পড়তে পারেন। বেসিক্যালি আমার স্লাইডটা দেখে যে বইয়ে পড়বেন একটু দাগায় নিবেন, তাহলেই হবে। টিপিক্যাল অ্যাপিয়ারেন্স অফ নর্মাল টিস্যু, টিপিক্যাল অ্যাপিয়ারেন্স অফ নর্মাল টিস্যু খুবই ইম্পর্টেন্ট, চলে আসতে পারে। যারা আল্ট্রাসোনোগ্রাম করেন বা নিজেরা মানে প্র্যাকটিসে আছেন তাদের হচ্ছে লাগবে না, এটা এমনিতেই জানবেন। যেমন স্কিনটা স্মুথ অর ব্রাইট, ইকোজেনিক, হাইপার ইকুইক, রিফ্লেক্টিং সারফেস হিসেবে স্কিনটাকে দেখা যাবে।
আচ্ছা, আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে আমরা ইউজ করি ইকোজেনিসিটি, আর আমরা যেটা সিটির ক্ষেত্রে আমরা ইউজ করি ডেনসিটি। হ্যাঁ, আর আমরা এমআরআই এর ক্ষেত্রে ইউজ করি ইন্টেন্সিটি। যারা ডিপার্টমেন্টে কাজে আছেন তারা জানবেন এটা, যারা নতুন তারা একটু লিখে রাখেন যে আমরা আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে আলট্রাসোনোগ্রাম ইকোজেনিসিটি, সিটি সিটি স্ক্যানে ডেনসিটি, আর এমআরআই ইন্টেন্সিটি, এইভাবে রিপোর্টটা দেওয়া হয়। এখন আমাদের স্কিনটা দেখা যাবে ইকোজেনিক অর হাইপার ইকুইক, হাইলি রিফ্লেক্টিং। ফ্যাট যেটা সেটা ব্রাইট অর ডার্ক দেখা যাবে। হ্যাঁ, কিন্তু সাবকিউটেনিয়াস ফ্যাট গুলো ইউজুয়ালি ডার্ক দেখা যায়। হাইপো ইকুইক, ডার্ক মানে হাইপো ইকুইক আর ব্রাইট মানে হচ্ছে ইকোজেনিক। এরপরে আমাদের মাসেলটা কেমন, মাসেলটা হচ্ছে ডার্ক দেখা যাবে ইউজুয়ালি। হ্যাঁ, আর আমাদের ফ্লুইড গুলো কেমন, ফ্লুইড তো আমরা এমনিতেই জানি অ্যানিকুইক দেখা যাবে, মানে ফ্লুইডটাকেই আমরা আলট্রাসোনোগ্রামের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ধরি। অ্যানিকুইক মানে হচ্ছে যেটা মানে একদম মানে প্লেন। হ্যাঁ, এর চাইতে বেশি ইকুইক মানে হাইপো ইকুইক, এর চাইতে কম ইকুইক মানে হচ্ছে মানে হাইপার ইকুইক। যার জন্য আমরা হচ্ছে ব্লাড ইফিউশন, সিস্ট, এগুলো সব আমরা দেখবো কি অ্যানিকুইক। টেন্ডন গুলো হচ্ছে টিপিক্যালি ব্রাইট দেখা যাবে। আর নার্ভটা কেমন হবে, নার্ভটা হচ্ছে সিমিলার টু টেন্ডন, মানে হচ্ছে ব্রাইট দেখা যাবে। তাহলে আমরা মনে রাখবো কি শুধুমাত্র ফ্লুইডটা আমাদের স্ট্যান্ডার্ড ধরি আমরা, এই জন্য ফ্লুইডটাকে আমরা দেখবো অ্যানিকুইক, স্কিনটা দেখবো আমরা হাইপার ইকুইক, ফ্যাটটা ভ্যারিয়াস অর্গান ভেদে বিভিন্ন রকম দেখা যেতে পারে। মাসেলটাকে কালো দেখবো, কিন্তু মাসেলের টেন্ডন আর নার্ভটাকে আমরা দেখবো সাদা বা ব্রাইট বা হাইপার ইকুইক। ওকে, এখন আমাদের যে আলট্রাসোনোগ্রামের এটা আমরা বি মোড স্ক্যানের ক্ষেত্রে আলোচনা করলাম। এখন আমাদের আরো আমরা জানি এ মোড, বি মোড আলোচনা করেছি আমরা, চারটা যেহেতু মোড, একটা এম মোড। এম মোডটা কি, এম মোডটা হচ্ছে আমাদের মোশন বোঝানো হয়, ইমেজ গুলোকে ডট আকারে এক্সপ্রেস করা হয়, আর হচ্ছে কার্ডিয়াক ইমেজিং এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর আরেকটা মোড হচ্ছে আমাদের টিএম মোড, টাইম মোশন মোড, টিতে টাইম, এম এ মোড। এখানেও ডট আকারে এক্সপ্রেস করা হয়, মুভিং অবজেক্ট গুলোকে দেখা হয় সাধারণত। আর এটা ইউজ করা হয় কোথায়, ইকোকার্ডিওগ্রাফিতে এটা আমাদের ইউজ করা হয়। তাহলে এই হলো মোটামুটি আমাদের আলট্রাসোনোগ্রামের কি কি মোড ইউজ করলাম আমরা। আমরা ইউজ করলাম হচ্ছে এ মোড ইউজ করলো অপথলমোলজিস্টরা, বা হচ্ছে আমাদের যারা ব্রেন দেখে তাদের ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে আমাদের হচ্ছে যেটা বি মোড, সেটা আমরা ইউজ করলো মানে আমরা রেডিওলজিস্টরা ইউজ করলাম, এবং বি মোডটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। বি মোডে কোন টিস্যুটা কি টাইপের দেখা যাবে এটা সম্পর্কে আমরা একটা ব্রিফ আইডিয়া রাখবো, চলে আসতে পারে। আর আমাদের এম মোড, টিএম মোড, এই দুইটাই দেখা যাচ্ছে আমাদের কার্ডিওলজিস্টদের জন্য। এখন একটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে আর্টিফেক্ট। আর্টিফেক্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আর্টিফেক্ট কোনটা, কেমন আর্টিফেক্ট, এগুলো অনেক বড় বড় যেহেতু সংজ্ঞা, এগুলো ইউজুয়ালি পরীক্ষা এভাবে আসে না। মানে আর্টিফেক্ট গুলোর ভেতরে জানার চেয়ে বেশি জরুরি হচ্ছে আর্টিফেক্ট গুলোর নাম জানা। ইউজুয়ালি আমাদের সময় পরীক্ষায় এটা কোশ্চেন এসেছিল, হুইচ ওয়ান ইজ নট আল্ট্রাসোনোগ্রাম আর্টিফেক্ট, এই কোশ্চেনটা আসছিল। এবং আল্ট্রাসোনোগ্রাম আর্টিফেক্টের সাথে একটা নাম মেশানো ছিল কেমিক্যাল আর্টিফেক্ট। কেমিক্যাল আর্টিফেক্টটা হয় এমআরআই এর ক্ষেত্রে, ওইটা ছিল ফলস। এই জন্য আপনারা আর্টিফেক্ট গুলোর নাম সিটি, এমআরআই, আল্ট্রাসোনোগ্রাম একটা পেজে ছক করবেন, করে এক পাশে আল্ট্রাসোনোগ্রামের আর্টিফেক্ট, সিটির আর্টিফেক্ট আর এমআরআই এর আর্টিফেক্ট নামগুলো লিখে রাখবেন। সাধারণত দেখা যায় যে বেশ কিছু আর্টিফেক্ট আছে যেটা তিনটাতেই থাকে, সেগুলো স্টেমে দিবে না, ঠিক আছে, বা সেগুলো থাকলেও আপনারা যেগুলো তিনটাতেই থাকে সেগুলো একসাথে লিখবেন আগে, আর যেগুলো আলাদা আলাদা সেটা ছকে লিখে রাখবেন, তাহলে আপনাদের পরীক্ষার সময় অ্যান্সার করতে সুবিধা হবে। হুম, যেমন ধরেন আমাদের এখন আর্টিফেক্ট জিনিসটা কি, শুরুতে আমাদের এটা জানতে হবে। আর্টিফেক্ট মানে হচ্ছে যেটা ফলস বা যে জিনিসটা আসলে নাই। এক্ষেত্রে কি হতে পারে যে আমরা যে বডির ইমেজটা নিচ্ছি সেখানে এমন একটা মানে স্ট্রাকচার বা আলাদা একটা ইমেজ তৈরি হলো যেটা অরিজিনাল বডির ভেতরে নাই। বা অনেক সময় দেখা যেতে পারে যে আমরা কোনো একটা স্ট্রাকচার, যেমন আমরা
দেখা যাচ্ছে যে কোনো একটা সিস্ট আছে, সেটাকে আমরা বডির ভেতরে একটা জায়গায় আছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু সামনে আগায় বা একটু পেছনে, মানে আমাদের একটা হচ্ছে মানে একটা আনফাউন্ড বা একটা ফলস অ্যানাটমিক্যাল স্ট্রাকচারও যেমন আর্টিফেক্ট, তেমনই একটা মানে আর্টিফেক্ট যেটা একটা মানে বডি স্ট্রাকচার যেটা আছে কিন্তু যদি ফলস লোকেশনে হয়, তাহলে সেটাকেও আমরা তখন বলবো আর্টিফেক্ট। তার মানে হচ্ছে আমাদের আর্টিফেক্ট মানে হচ্ছে ফলস ইমেজ। সেটা হতে পারে যে একটা জিনিস যেটা টোটালি বডিতে নাই সেটা ইমেজে অ্যাপিয়ার করলো, বা এমন একটা জিনিস যেটা বডিতে আছে কিন্তু যেই লোকেশনে আছে সেখানে অ্যাপিয়ার না করে অন্য কোনো জায়গায় অ্যাপিয়ার করলো, দুটাই আমাদের আর্টিফেক্ট। সোজা বাংলায় আর্টিফেক্টের পাশে লিখে রাখবেন ফলস ইমেজ, আইদার লোকেশন অর টোটালি ফলস, মানে অন্য লোকেশনে অ্যাপিয়ার করলেও ফলস, বডিতে যেটা আছে যেটা টোটালি নাই অ্যাপিয়ার করলো সেটা তো ফলস হবে। এখন আমাদের যে আর্টিফেক্ট গুলো হয় সেগুলোর ভেতরে শ্যাডোইং, ইনহ্যান্সমেন্ট, মোস্ট কমন আর্টিফেক্ট হচ্ছে এই দুটো আল্ট্রাসোনোগ্রামের। যারা করেন তাদের এটা এমনি মনে থাকবে, রিভারভিরেশন আর্টিফেক্ট, স্পিড আর্টিফেক্ট, সাইড লোব আর্টিফেক্ট, মিরর ইমেজ আর্টিফেক্ট আর অ্যাম্বিগিউটি আর্টিফেক্ট। আমি এগুলো ছবি দেখে দেখে জাস্ট একটু বুঝাই দিব, আপনারা কাইন্ডলি এগুলো কোনটা কি মুখস্থ করতে যাবেন না, ছবি দেখে আমি যতটুক বুঝাচ্ছি মনে রাখবেন। আর মানে বেশি কঠিন মনে হলে জাস্ট নামগুলো পড়ে যাবেন, বোঝা ছবিও দেখার দরকার নেই। আর দুই একটা লাইন যেগুলো আমি বলবো ইম্পর্টেন্ট সেগুলো একটু দেখবেন। আরো কিছু আর্টিফেক্ট আছে যেগুলো ওগুলো এই নামগুলো ছাড়াও আমাদের হচ্ছে সেলম্যানে কিছু নাম আছে, যেমন আমাদের রিফ্র্যাকশন আর্টিফেক্ট, হোস্ট ইমেজ আর্টিফেক্ট, রেঞ্জ ডিস্টরশন বা স্পিড আর্টিফেক্ট, আর হচ্ছে পার্শিয়াল ভলিউম আর্টিফেক্ট। আর এই আর্টিফ্যাক্ট গুলোর নাম রেডিওপিডিয়া থেকে নেওয়া। আমরা শুরুতে এই নামগুলো মুখস্থ করব, দেন আমরা এই নামগুলো মুখস্থ করব, এরপর আমরা এই নামগুলোকে একবার দেখব। যদি কোনো আর্টিফ্যাক্টের নাম মনে হয় যে নিউ বা মনে থাকবে না, সেগুলো আমরা জাস্ট একটু লিখে রাখবো, হ্যাঁ, আর্টিফ্যাক্ট গুলোর সাথে যেখানে যে আর্টিফ্যাক্টের নাম পাবো আমরা যেটার ভিতরে পাবো লিখে রাখবো, তাহলে হবে কি আর্টিফ্যাক্ট থেকে কোনো কোশ্চেন আসলে আপনাদের ভুল যাবে না। এখন আমরা যে আর্টিফেক্টটা মোস্ট কমন সেটা হচ্ছে শ্যাডোইং। শ্যাডোইং বা পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক শ্যাডো। শ্যাডোইং জিনিসটা কি, যে যখন কোন একটা ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার, যেমন হচ্ছে আমাদের গল ব্লাডারের, এটা একটা গল ব্লাডারের ছবি, এটা আমাদের লিভার, আর এর ভেতরে আমাদের পাথর বা হচ্ছে আমাদের যেটা কুরিলিথিয়াসিস হয়েছে, এখানে দেখা যাবে যে শ্যাডোইং জিনিসটা কি, যে নর্মালি পুরা ইমেজ নিচের যখন একটা মানে ব্রাইট ইকোজেনিক স্ট্রাকচার থাকে, যেমন একটা স্টোন অনেক বেশি ব্রাইট, তখন যখন আমাদের সাউন্ড ওয়েভটা আসবে, সাউন্ড ওয়েভটা নিচে পাস করতে পারে না, এই যে আমাদের মানে আমাদের যে কঠিন পদার্থ বা যে পাথর সেটাতে আঘাত পেয়ে এটা হচ্ছে আবার পেছনে ব্যাক মানে চলে যায়, সেটা আবার হচ্ছে রিফ্লেক্ট ব্যাক হয়ে চলে যায়, যার কারণে দেখা যাবে যে আমাদের যে কোলিলিথিয়াসিসের যে স্টোন সেগুলোকে অনেক বেশি ব্রাইট দেখা যায়। আর এই ব্রাইট স্ট্রাকচার গুলো নিচে যেহেতু আমাদের আল্ট্রাসাউন্ডটা পাসই করতে পারে না বা খুব মিনিমাল পাস করে, ম্যাক্সিমামে রিফ্লেক্ট হয়ে চলে যায়, যে ইমেজ তৈরি করে, এই জন্য এই নিচের অংশটা কালো দেখা যায়, এইটাই হচ্ছে আমাদের শ্যাডোইং। তাহলে আমরা শ্যাডোইংটা পাশে লিখে রাখবো কোলিলিথিয়াসিস, এবং শ্যাডোইং এর পাশে লিখে রাখবো কালো। শ্যাডোইং আর কিছুই না, আমাদের যে স্টোনের ছায়া সেটার কারণে নিচের স্ট্রাকচার গুলো দেখা যাবে না। এই যে সলিড স্ট্রাকচার গুলোর ক্ষেত্রে সাউন্ড কন্ডাক্ট মোস্ট রেপিডলি ইন দিস এরিয়াস হোয়ার ইজ মলিকুল আর ক্লোজলি প্যাক সাচ এস বোন অর স্টোন, এগুলোর ভেতর দিয়ে সাউন্ড হচ্ছে দ্রুত কন্ডাক্ট হয়ে যায়, যার জন্য দেখা যাবে যে পেছনের অংশটা টোটালি কালো দেখা যাবে। এবার আমাদের ইনহ্যান্সমেন্ট। ইনহ্যান্সমেন্ট জিনিসটা কি, ইনহ্যান্সমেন্ট থেকে এই পয়েন্টগুলো আমরা একবার দেখবো, খুবই সোজা। আর হচ্ছে আপনাদের সাধারণত কোথায় কোথায় দেখা যাবে, যেগুলো আমাদের হচ্ছে ওয়াটারি স্ট্রাকচার, যেমন সিস্ট বা ডাক্টের ক্ষেত্রে, গল ব্লাডার আর ইউরিনারি ব্লাডারের ক্ষেত্রেও অনেক সময় দেখা যেতে পারে। গল ব্লাডার যেটাতে স্টোন থাকবে না সেটাতে। এই যে আমাদের অ্যাকোস্টিক ইনহ্যান্সমেন্ট জিনিসটা, এটা একটা যদি আমরা ব্লাডার ধরলাম এটা একটা ব্লাডার বা অন্য কিছু, এখানকার দেখেন যে ওয়াটারি একটা কন্টেন্ট আছে, আইদার ব্লাডার বা সিস্ট, এটা একটা, এটার ভেতর দিয়ে দেখেন যে আমাদের নর্মাল যে আল্ট্রাসাউন্ড ওয়েভটা আসছিল সেটা সফট টিস্যুর ভেতরে যে স্পিডে পাস করে, ওয়াটারের ভেতর দিয়ে আরো মানে
দ্রুত পাস করে যাবে, যে তাহলে পেছনের স্ট্রাকচার গুলো থেকে আরো বেশি বেশি রিফ্লেক্ট হবে, যার জন্য পেছনের মানে এটার পেছনে অনেক বেশি সাদা বা ইনহ্যান্সমেন্ট হবে। ইনহ্যান্সমেন্ট মানে হচ্ছে বেড়ে যাওয়া, মানে যে আমাদের যে সিগন্যালটা আসবে সেটা অনেক বেশি বেড়ে যাবে। এইটাই হচ্ছে আমাদের পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক ইনহ্যান্সমেন্ট। তাহলে আমরা দুইটা আর্টিফ্যাক্ট করলাম, একটা হচ্ছে পোস্টেরিয়র অ্যাকোয়াস্টিক, একটা হচ্ছে আমাদের শ্যাডোইং। শ্যাডোইং জিনিসটা কি, বা অ্যাকোয়াস্টিক শ্যাডো যেটাকে বলে, এই যে আমাদের শ্যাডোইং মানে একটা ব্রাইট অবজেক্টের পেছনের স্ট্রাকচার গুলো আমরা দেখতে পাচ্ছি না, কালো হয়ে যাচ্ছে। আর সিমিলারলি আমাদের যেটা ইনহ্যান্সমেন্ট, সেটা হচ্ছে আমাদের যে মানে ফ্লুইড ফিল্ড স্ট্রাকচার, সেটার পেছন থেকে সিগন্যাল অনেক বেশি আসবে, অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে, এই এরিয়াটাকেই দেখেন একটা ইনহ্যান্সড মনে হচ্ছে, মানে ইনক্রিজড মনে হচ্ছে ইন্টেন্সিটিটা, এই জায়গাটাই হচ্ছে আমাদের ইনহ্যান্সমেন্ট। এগুলো কোথায় দেখা যাবে, সিস্ট বা ইউরিনারি ব্লাডার, মানে যেগুলো ওয়াটার ফিল্ড স্ট্রাকচারের পেছনের স্ট্রাকচার গুলো থেকে ইনহ্যান্সমেন্ট দেখা যাবে। তাহলে এই দুটা পয়েন্ট আমাদের মুখস্থ করার কিছু নাই, জাস্ট একটু বুঝে রাখবো। দেন আমাদের আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে রিভারভিরেশন আর্টিফেক্ট বা কমেট-টেল আর্টিফেক্ট, দুইটা অলমোস্ট সেম। হ্যাঁ, রিভারভিরেশন আর্টিফেক্ট জিনিসটাতে কি হয়, যে আমাদের যখন দুইটা পাশাপাশি দুইটা হাই রিফ্লেক্টিং এরিয়া থাকে, তখন আমাদের এই রকম একটা আর্টিফেক্ট দেখা যায়, এটা হচ্ছে আমাদের রিভারভিরেশন আর্টিফেক্ট। মানে এইরকম একটা অল্টার ইকোজেনিক আর অল্টার ডার্ক এরিয়া দেখা যায়, এইটা রিভারভিরেশন আর্টিফেক্ট কখন হবে, যখন আমাদের আল্ট্রাসাউন্ড বিম ইনকাউন্টার করবে টু স্ট্রং প্যারালাল রিফ্লেক্টর, মানে পাশাপাশি দুইটা স্ট্রাকচার যেগুলো অনেক বেশি রিফ্লেক্ট করে, দেখা যাবে ওই দুইটা স্ট্রাকচারের ভেতরে সাউন্ডটা টু অ্যান্ড ফোর্থ মুভ করছে। এটাই হচ্ছে আমাদের রিভারভিরেশন আর্টিফেক্ট, যে ব্যাক অ্যান্ড ফোর্থ মুভ করবে আল্ট্রাসাউন্ডটা, অ্যাঙ্গেলটাকে চেঞ্জ করার মাধ্যমে রিভারভিরেশনটাকে প্রিভেন্ট করা যায়। কমেট টেলটাও হচ্ছে এক টাইপের রিভারভিরেশন আর্টিফেক্ট। এটা কোথায় দেখা যাবে, এই পয়েন্টটা কিন্তু ইম্পর্টেন্ট, দেখেন আমি রেড মার্ক করে রেখেছি, এটা অবশ্যই মনে রাখবেন। কোলেস্টেরল ক্রিস্টাল ইন অ্যাডিনোমায়োমেটোসিসে কমেট টেল আর্টিফেক্ট পাবেন। যারা আলট্রাসোনোগ্রাম করেন তারা জানেনই যে মানে অ্যাডিনোমায়োমেটোসিসে কমেট টেল আর্টিফেক্ট পাওয়া যায়, দেখবেন যে মানে অল্টার একটা এরিয়া। এরপর আমাদের স্পিড আর্টিফেক্ট, স্পিড আর্টিফেক্ট থেকে বোঝাই যাচ্ছে বেগের কারণে যে আর্টিফেক্ট হয়। এটা কি জিনিস, এটা হচ্ছে যে বডির ভেতরে তো আমাদের ফ্যাটের ভেতরে এক প্রকার স্পিড, সফট টিস্যুর ভেতরে সাউন্ডের স্পিড আলাদা। দেখা যায় অনেক সময় বডির বিভিন্ন জায়গায় ফোকাল ফ্যাট কালেকশন হয়, ওইসব জায়গা থেকে আমাদের যেহেতু ফ্যাটের ভেতরে স্পিড কম, সাউন্ডটা স্লো পাস করে, যার জন্য দেখা যায় যে অর্গানিক যে বর্ডার সেইটা ফ্যাট ডিপোজিশনের কারণে এজটা ইররেগুলার হয়ে যায়। এইটা আমাদের এই কারণে স্পিড আর্টিফেক্ট হয়। এই যে দেখেন লিভারের দেখছেন কোনো কোনো জায়গায় আমাদের এখানে একটা জায়গায় বর্ডার, এখানে এক জায়গায় বর্ডার, কারণ হচ্ছে যে লিভারের ভেতরে যদি আমাদের ফ্যাটি লিভার হয়, তখন দেখা যাবে যে ফ্যাটের ভেতরে সাউন্ডটা রিলেটিভলি আমাদের মানে আস্তে পাস করবে, করে এই মার্জিনটা ইররেগুলার হবে। এই জিনিসটাই হচ্ছে আমাদের স্পিড আর্টিফেক্ট, মানে বডির ভেতরে ভ্যারিয়াস টিস্যুতে স্পিডের পার্থক্যের কারণে, স্পেশালি ফ্যাটের ভেতরে কম স্পিডের কারণে যে আমাদের মানে মার্জিনটার ইররেগুলারিটি হয়, সেটাই আমাদের স্পিড আর্টিফেক্ট। দেন আমাদের রিফ্লেকশন আর্টিফেক্ট, রিফ্র্যাকশন আর্টিফেক্ট জিনিসটা কিছুই না। রিফ্র্যাকশন কাকে বলে আমি একটু আগে বুঝিয়েছি, ওইটা বুঝলে এটা এমনিতেই বুঝবেন যে বডির ভেতরে যে সাউন্ডটা যাচ্ছে এটা আমাদের সোজা যাওয়ার কথা, স্ট্রাকচারটা তো এখানে আছে, কিন্তু দেখা যাবে এক মিডিয়াম থেকে অন্য মিডিয়ামে যাওয়ার সময় এই সাউন্ডের ওয়েভ লেন্থ আর হচ্ছে ডিরেকশন দুটাই চেঞ্জ হয়ে যায়, তখন যে সিগন্যালটা আসে সেটা দূর থেকে আসে। নর্মালি জিনিসটা এইখানে ছিল, কিন্তু আমাদের রিফ্লেক্ট হওয়ার কারণে, রিফ্র্যাকশনের কারণে ইমেজটা তৈরি হয়ে যাচ্ছে এই জায়গায়। এই জন্য এটাকে বলা হচ্ছে রিফ্লেকশন আর্টিফেক্ট। রিফ্লেকশন আর্টিফেক্ট গুলো কিন্তু লোকেশন আর্টিফেক্ট, মানে যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচারটা আছে কিন্তু পজিশনটা চেঞ্জ হয়ে যাবে রিফ্র্যাকশনের কারণে। এই যে দেখেন রিয়েলি এই স্ট্রাকচারটা ছিল এখানে, কিন্তু আর্টিফেক্টের কারণে স্ট্রাকচারটা তৈরি হচ্ছে এখানে, কিন্তু অরিজিনাল লোকেশন ছিল এইটা। মানে রিফ্র্যাকশনের কারণে লোকেশন চেঞ্জ হওয়ার কারণে যে আর্টিফেক্ট, সেটাই আমাদের রিফ্র্যাকশন আর্টিফেক্ট। এবার আমাদের আছে সাইড লোব আর্টিফেক্ট। সাইড লোব আর্টিফেক্টটা হচ্ছে যদি আমাদের কোনো একটা স্ট্রাকচারের পাশে বেশি একটা রিফ্লেক্টিং স্ট্রাকচার থাকে, তখন সাইড লোব আর্টিফেক্ট দেখা যায়। জাস্ট একবার রিডিং দিবেন। এলিয়েজিং জিনিসটা কিছুই না, এলিয়েজিং বা হচ্ছে অ্যাম্বিগিউটি আর্টিফেক্ট অলমোস্ট
মানে সেম দেখা যাবে যে যদি খুব কম সময় নিই তাহলে দেখা যাবে যে কিছু একো ব্যাক করে, কিছু করে না। আন্ডার স্যাম্পলিং বা ইনঅ্যাডিকুয়েট স্যাম্পলিং এর কারণে আমাদের এলিয়েজিং আর্টিফেক্ট হয়। এবং একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে এলিয়েজিং আর্টিফেক্টটা কিন্তু আমাদের এমআরআইও হয়, সিটিতেও হয়। এলিয়েজিংটা কিন্তু ডিপেন্ড করে টেকনিশিয়ানের ওপর, মানে আমি বা আপনি যে আল্ট্রাসোনোগ্রাম করছি তাদের ওপর। আপনি ঠিক মতো মানে টাইম দিলেন না, জাস্ট প্রোবটা দিয়ে সরাই নিলেন, প্রপার টাইম দিলেন না যে আপনার আল্ট্রাসাউন্ড ওয়েভ গুলো আসতে, স্যাম্পলিংটা ঠিক মতো করতে পারলেন না, তখন আপনার যে মানে ডিফেক্ট হবে সেটা হচ্ছে এলিয়েজিং আর্টিফেক্ট। টেকনোলজিস্টের ওপর ডিপেন্ড করে এটা, বা সরি টেকনিশিয়ানের ওপর ডিপেন্ড করে এটা। অ্যাম্বিগিউটি অলমোস্ট সেম, একবার জাস্ট রিডিং দিয়ে রাখবেন। এবার চলে আসি মিরর ইমেজ আর্টিফেক্ট। মিরর ইমেজ আর্টিফেক্টটা কিছুই না, যখন একটা অনেক বেশি রিফ্লেক্টিং স্ট্রাকচার থাকে তখন দেখা যাবে যে মিরর মানে আয়নার মতো একই লেশনের নিচে আরেকটা লেশন তৈরি হয়। এটা আমাদের লিভার। এইখানে যে হাই রিফ্লেক্টিং যে সারফেস সেটা হচ্ছে আমাদের ডায়াফ্রাম। দেখেন লিভারটা এখানে ছিল ডায়াফ্রামের, কিন্তু আমাদের মিরর ইমেজ আর্টিফেক্টের কারণে ডায়াফ্রামটা এত বেশি রিফ্লেক্ট করে, যেহেতু ফাইব্রাস অর্গান, ফাইব্রাস টিস্যু অনেক বেশি ইকোজেনিক রিফ্লেকশন বেশি, দেখা যাবে যে লিভারের একই রকম মিরর ইমেজ একটা নিচের দিকে তৈরি হচ্ছে, এবং সাথে এই যে লেশনটাও একটা ডাবল মনে হচ্ছে, দেখে মনে হচ্ছে দুইটা লিভার দুইটা লেশন ডায়াফ্রামের দুই দিকে, কিন্তু আসলে এটা আমাদের মিরর ইমেজ আর্টিফেক্ট। এবং মিরর ইমেজ আর্টিফেক্টটা শুধুমাত্র ইউজুয়ালি আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে শুধুমাত্র হয়। এই জন্য স্টেমে চলে আসতে পারে যে দেখা যাচ্ছে হুইচ অফ দি ফলোইং আর আর্টিফেক্টস ইন এমআরআই, অ্যাজ কোশ্চেনে হুইচ অফ দি ফলোইং ইজ নট অ্যান আর্টিফেক্ট অফ এমআরআই, ওটার ভেতরে দেখা গেল অপশনে চলে আসলো মিরর ইমেজ আর্টিফেক্ট, তখন ইউজুয়ালি যেহেতু এটা আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে হয় ওখানে ফলস হবে। আবার ইনহ্যান্সমেন্ট শ্যাডোইং এই দুটো আমাদের শুধুমাত্র আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে হয়। আচ্ছা, এইটা আমাদের যদিও আর্টিফেক্টের সাথে রিলেটেড না, তারপরেও জানতে হবে আল্ট্রাসাউন্ড ওয়ার্কস ইন হুইচ মেকানিজম। এটা সিঙ্গেল বেসড, হ্যাঁ আপনারাই বলেন কোনটা ট্রু হবে। ফটো ইলেকট্রিসিটি, পিজো ইলেকট্রিসিটি, কম্পটন, কোহেরেন্ট, ট্রান্সডিউসার। মেকানিজমের নাম হচ্ছে পিজো ইলেকট্রিসিটি। আল্ট্রাসাউন্ডটা তাহলে পিজো ইলেকট্রিক মেকানিজমের মাধ্যমে কাজ করে, বি নাম্বারটা আমাদের ট্রু হবে। কম্পটন আর কোহেরেন্ট আমরা জানি ইন্টারাকশন অফ রেডিয়েশন উইথ ম্যাটার, ডেফিনেটলি ফলস হবে। ট্রান্সডিউসার তো একটা জিনিস, এটা তো কোনো মেকানিজম না, ট্রান্সডিউসারটা হচ্ছে প্রোবটা। আর আমাদের যেটা ফটো ইলেকট্রিসিটি সম্পূর্ণ আলাদা জিনিস, এখানে লাইটের কোনো কাজ নাই, এই জন্য এখানে পিজো ইলেকট্রিসিটিটা হবে ট্রু। এখন আল্ট্রাসাউন্ডের কোনো সাধারণত যেহেতু কোনো রেডিয়েশন ইউজ করা হয় না, এদের সাইড ইফেক্ট খুবই কম। তবে দেখা যাবে যে কিছু কিছু জিনিস হতে পারে, যেমন লোকাল হিটিং হতে পারে, অ্যাকোয়াস্টিক স্ট্রিকনিং হতে পারে, বডিতে ক্যাভিটেশন হতে পারে, আর মেকানিক্যাল ড্যামেজ হতে পারে। এই হেডিং গুলো জাস্ট একবার দেখবো। ফ্রেম রেটটা হচ্ছে আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে একটা মানে ইন্ডিকেটর বা একটা জিনিস, এটা আমাদের জাস্ট রিডিং ফ্রেম রেট জিনিসটা। এটা কি জিনিস? এটা হচ্ছে দিস ইজ হাউ কুইকলি দি ইমেজ ইজ আপডেটেড অ্যান্ড ডিপেন্ডস অন হাউ লং দি ইমেজ টেক্স টু অ্যাকোয়ার, মানে ইমেজটা নিতে যতটুকু টাইম লাগে সেটাই হচ্ছে আমাদের ফ্রেম রেট। যদি আমাদের ফ্রেম রেটটা খুবই স্লো হয়, মানে ইমেজটা যদি খুবই স্লো নিতে থাকি, তখন দেখা যাবে যে আনকমফোর্টেবল হবে ভিউ করতে ইমেজটা, যার কি হবে আর হচ্ছে ইমেজ কোয়ালিটিও নষ্ট হবে। কারণ আপনি যদি ঘন্টার পর ঘন্টা ধরে একটা পোর্শনে আল্ট্রাসোনোগ্রাম করেন, তখন দেখা যাবে যে পেশেন্টটা কিছুটা মুভ করবে, আপনার আলটিমেটলি ইমেজ কোয়ালিটিটা ডিস্টর্ট হয়ে যাবে। এখন ফ্যাক্টরস যেটার ওপর যেটা আমাদের ফ্রেম রেটটাকে স্লো করে সেটা হচ্ছে নাম্বার অফ ফোকাস লেভেলস অ্যান্ড ডেপথ অফ ইমেজ। এখানে ফ্রেম রেটটারই একইভাবে লিখেছে, পুরোটা একবার রিডিং দিব জাস্ট। তবে আমাদের মানে জাস্ট প্রথম লাইনটা মনে রাখতে হবে, দি নাম্বার অফ হোল ইমেজ অর ফ্রেমস আর ডিসপ্লেড পার সেকেন্ড। এটাকে ইউজুয়ালি হার্জে মেজার করা হয়, আর হচ্ছে কতটুকু ইমেজ পার সেকেন্ডে নিই সেটাই হচ্ছে আমাদের ফ্রেম রেট। আর হচ্ছে আমাদের এটা এটা ডিক্রিজ হবে কখন? যদি ডেপথ বেড়ে যায় তাহলে আমাদের ফ্রেম রেট কমে যাবে। যদি আমাদের নাম্বার অফ স্ক্যান লাইন্স ইনক্রিজ হয়, ইনক্রিজটা মানে নাম্বার অফ লাইন যদি অনেক বেড়ে যায় তখন আমাদের ফ্রেম রেটটা কমে যাবে। আর হচ্ছে কালার ফ্লো ডপলার ইউজ করলে ফ্রেম রেটটা কমে যায়, মানে ইমেজ অ্যাকুইজিশনটা কমে যায়, টাইম বেশি লাগে। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাদের টাইম গেইন কম্পেনসেশন। টাইম গেইন কম্পেনসেশনটা কি জিনিস?
টাইম গেইন কম্পেনসেশনটা হচ্ছে কিছুই না, যে আমাদের বডিতে যদি আমরা নর্মালি চিন্তা করি তাহলে যে স্ট্রাকচার গুলো একটু বাইরের দিকে সেগুলো থেকে ইমেজটা দ্রুত ব্যাক করবে, আর যে স্ট্রাকচার গুলো একটু ডিপে সেগুলো থেকে ইমেজটা আসতে লেট হবে। কিন্তু সবগুলো তো বডির ভেতরেই আছে। এই মানে এই জন্য আমাদের দেখা যায় যে কম্পিউটারের মাধ্যমে, এটা আমাদের ডিপেন্ড করে যে কমপ্লেক্স ইলেকট্রনিক সিস্টেমের মধ্যে একটা প্রপার্টিজে ছিল টাইম গেইন কম্পেনসেশন। মানে এই ধরনের প্রপার্টি ইউজ করে যেই অবজেক্টটা যেই ডিস্টেন্সেই থাকুক না কেন, কম্পিউটার সেটাকে কারেক্ট করে একই রকম পিকচার তৈরি করে। মানে সফট টিস্যু যেটা বাইরের দিকে সেইটা, আর যে স্ট্রাকচারটা অনেক ডিপে সেইটার মানে ফিল্মটা বা ছবিটা আলাদা হবে না, দুই জায়গা সফট টিস্যুকে একই রকম দেখা যাবে। এটাকে টাইম গেইন কম্পেনসেশন দিয়ে ঠিক করা হয়, মানে সময় আর মানে ইমেজ অ্যাকুইজিশনটাকে কাউন্ট করে কম্পিউটার এটাকে ঠিক করে। এটাই হচ্ছে আমাদের টাইম গেইন কম্পেনসেশন। এখন বর্তমানে ওয়ান অফ দ্য মোস্ট জনপ্রিয় বা এখন খুবই বেশি ইউজ হচ্ছে যে জিনিসটা, সেটা হচ্ছে ডপলার ইফেক্ট। অলমোস্ট সব হসপিটালে এখন ডপলার হয়, এবং ডপলার একটা খুব ভালো মডালিটিস। এই ডপলার ইফেক্ট থেকে যদিও মনে হয় কোশ্চেন এখন আসে নাই, বা এক দুইবার আসছে কিনা আমার ঠিক জানা নাই, কিন্তু আসতে পারে কোশ্চেন, যেহেতু এই মোডালিটিসটা এখন অনেক বেশি পপুলার। ডপলার জিনিসটা কি? সাউন্ড ফ্রিকোয়েন্সি চেঞ্জেস ডিউ টু রিলেটিভ মুভমেন্ট অফ সোর্স অ্যান্ড অবজারভার। মানে হচ্ছে আমাদের অবজারভারটা ট্রান্সডিউসার, আর হচ্ছে যে ইউজ করছে সে, আর সোর্স হচ্ছে যে আমাদের যে জিনিসটা, মানে আমাদের ধরুন কোনো একটা ফ্লোয়িং ব্লাডটা হচ্ছে তাহলে সোর্স, তাহলে আমরা যে আল্ট্রাসাউন্ডটা ইউজ করব বা সাউন্ড ফ্রিকোয়েন্সিটা ইউজ করব সেটা হচ্ছে প্রোব, আর হচ্ছে মানে ভেতরে ফ্লোয়িং অবজেক্টের মুভমেন্টের কারণে চেঞ্জ হবে। এই জিনিসটাকে ইউজ করা যে পদ্ধতি, সেটাই হচ্ছে আমাদের ডপলার ইফেক্ট। দেখেন, as this wave moves towards the observer the frequency increases and vice versa। যদি আমাদের ফ্লোয়িং ব্লাডটা ট্রান্সডিউসারের দিকে মুভ করে তখন আমাদের একটা ছবি আঁকায় দেখায় আপনাদের, তাহলে একটু ক্লিয়ার হবে। আচ্ছা, ধরি এটা আমাদের ট্রান্সডিউসার, এটা একটা ট্রান্সডিউসার, আর এটা আমাদের ব্লাড ভেসেলের ভেতরে যদি ট্রান্সডিউসারটা যদি আমাদের এই দিকে মুভ করে, এবং হচ্ছে আমাদের যদি ব্লাড গুলো যদি সেম ডিরেকশনে মুভ করে, ধরেন ট্রান্সডিউসারের ইমিডিয়েট নিচে সেম ডিরেকশনে মুভ করছে, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা বেড়ে যাবে। কিন্তু যদি এরকম হয় যে ট্রান্সডিউসারটা অপোজিট ডিরেকশনে মুভ করছে, এবং হচ্ছে আমাদের ট্রান্সডিউসারটা এইদিকে যাচ্ছে এবং ফ্লোয়িং ব্লাডটা এইদিকে যাচ্ছে, উল্টা দিকে যাচ্ছে, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। এই জিনিসটাকে ইউজ করা হয় হচ্ছে ডপলারে। মানে যদি আমাদের এইটা হচ্ছে আমাদের সোর্স, হ্যাঁ এইটা আমাদের সোর্স, আর আমাদের হচ্ছে ট্রান্সডিউসারটা হচ্ছে আমাদের অবজারভার। তার মানে যদি ট্রান্সডিউসার আর ব্লাডটা একই দিকে মুভ করে দুইজন, তখন আমাদের যে মানে এই ফ্রিকোয়েন্সিটা পাবো সাউন্ডের সেটা হচ্ছে বেড়ে যাবে। কিন্তু যদি এই দুটা আমাদের অপোজিট ডিরেকশনে মুভ করে, মানে হচ্ছে যদি আমাদের ব্লাডটা এইদিকে মুভ করে, ট্রান্সডিউসারটা এইদিকে মুভ করে, তখন আমাদের ফ্রিকোয়েন্সিটা কমে যাবে। এই জিনিসটাকে ইউজ করা হয় হচ্ছে ডপলার ইফেক্টে। অ্যাপ্লিকেশন প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ফ্লো, ডিরেকশন অফ ফ্লো, ভেলোসিটি অফ ফ্লো দেখার জন্য, ব্লাডের ভেলোসিটি, হার্ট ভালভের মোবিলিটি, ফিটাল হার্টের মুভমেন্ট দেখার জন্য আমরা ডপলার ইউজ করে থাকি। আচ্ছা, এখন ডপলারটা চারটা ফ্যাক্টরের ওপর ডিপেন্ড করে। এই চারটা ফ্যাক্টর এটা আমি একটু পরেই দেখাচ্ছি, এখানে রিডিং দিলাম না। এই ইকুয়েশনটা মুখস্থ করলে আপনাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, এই যে দেখেন, অ্যাঙ্গেল অফ ইনসোলেশনটা যদি 90 ডিগ্রি হয় তাহলে ডপলার চেঞ্জটা কিন্তু 0 হবে। আমাদের হচ্ছে এফ দিয়ে যদি আমরা ডপলার ফ্রিকোয়েন্সি বোঝাই, তাহলে ডপলার ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু 2 ইন্টু ট্রান্সডিউসার ফ্রিকোয়েন্সি অবজেক্টের ভেলোসিটি কস থেটাটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ ইনসোনেশন, মানে যে অ্যাঙ্গেলে আমরা হচ্ছে প্রোবটা ট্রান্সডিউসারটা রাখছি সেটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল অফ মানে ইনসোনেশন, আর সি আমাদের হচ্ছে স্পিড অফ সাউন্ড। এটা খুব ভালোভাবে মুখস্থ করবেন এই ইকুয়েশনটা। তাহলে দেখেন, এই ইকুয়েশনটা থেকে তো আমরা বলতে পারছি যে ডপলারটা কার কার উপর ডিপেন্ড করছে, ট্রান্সডিউসারের ফ্রিকোয়েন্সির ওপর, তারপরে আমাদের হচ্ছে অবজেক্টার ভেলোসিটির ওপর, যে মিডিয়ামে আমরা সাউন্ডটা যাবে সেই মিডিয়ামের ভেলোসিটির, সেই
মিডিয়ামের ভেলোসিটির ওপর আর অ্যাঙ্গেল অফ ইনসোনেশনের ওপর। এই জিনিসটাই দেখেন, এমিটেড ফ্রিকোয়েন্সি, স্পিড অফ সাউন্ড ইন মিডিয়াম, স্পিড অফ অবজেক্ট স্ট্রাক বাই দি ওয়েভ, আর আরেকটা হচ্ছে আমাদের অ্যাঙ্গেল বিটুইন দ্যাট দি ওয়েভ স্ট্রাইকস দি অবজেক্ট। এখন কালার ডপলার, ঠিক আছে, ডপলার ইফেক্টটাকে ইউজ করে যেটাতে আমরা কালার দিয়ে দেখি মুভমেন্ট, বিভিন্ন পার্টের টিস্যুর মুভমেন্ট বা ব্লাডের মুভমেন্ট, সেটাই হচ্ছে আমাদের কালার ডপলার। কালার অ্যাপ্লাই করা হয়, হ্যাঁ, বি মূলত বি স্ক্যানের সাথে কালারটাকে সুপার ইম্পোজ করা হয়। এখন যদি আমাদের ফ্লোটা টুয়ার্ডস দি প্রোব হয় তখন হচ্ছে রেড কালার শো করবে, আর যদি ফ্লোটা অ্যাওয়ে ফ্রম প্রোব হয় তখন আমাদের ব্লু কালার শো করবে। এই যে এই ছবিটা খুব ভালোভাবে দেখেন, এটা একটা কালার ডপলারের ছবি। এখানে যেটা আমাদের হচ্ছে ফ্লো অ্যাওয়ে ফ্রম দি হার্ট সেটা ব্লু কালার দিয়ে শো করছে, আর হচ্ছে যেটা আমাদের ফ্লো টুয়ার্ডস দি প্রোব, প্রোবের দিকে যেটা যাচ্ছে এই ডিরেকশনে উপরের দিকে প্রোব আছে। এখানে যেটা কার্ভিলিনিয়ার এটা কিন্তু প্রোবের জন্য, ঠিক আছে, এখানে প্রোবটা সেট করা আছে, তাহলে এটা প্রোবের দিকে যাচ্ছে দেখে আমাদের এটা রেড, আর এটা যেটা প্রোব থেকে অপোজিট ডিরেকশনে যাচ্ছে সেটা আমাদের ব্লু কালার। এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা মনে রাখতে হবে। আর আরেকটা জিনিস হচ্ছে আমাদের পালস ডপলার আছে, হ্যাঁ, পালস ডপলারটা কি জিনিস, প্রোভাইডস এ spectral display of blood velocity from a region of interest। একটা region of interest থেকে blood velocity টাকে দেখা যাবে। Doppler measurement is combined with real time B mode imaging। pulse Doppler এর আরেক নাম হচ্ছে duplex imaging। আর এবার আমাদের আরেকটা ডপলার হচ্ছে, ডপলারের দুইটা টাইপ যদি আমরা ধরি, একটা কালার ডপলার আর আরেকটা হচ্ছে আমাদের পাওয়ার ডপলার। পাওয়ার ডপলার জিনিসটা কখন ইউজ করি, সাধারণত দেখা যায় যে কোনো কি অনেক সময় অনেক চিকন চিকন বা মাইনিউট ভেসেলস যেখানে কোনোভাবে ফ্লো পাওয়া যাচ্ছে না, সেখানে রেড কালার পাবেন কিভাবে আর ব্লু কালার পাবেন কিভাবে, যেহেতু মানে খুবই চিকন ভেসেল, তখন আমরা ইউজ করতে পারি পাওয়ার ডপলার। পাওয়ার ডপলার দিয়ে মূলত আমরা দেখি নিচের লেখাগুলো, বাংলা লেখাগুলো পড়লেই হবে, এটা দিয়ে মূলত আমরা দেখি ফ্লো আছে কিনা সেই জিনিসটা আমরা দেখি। পিনিয়াল ডপলারের ক্ষেত্রে পাওয়ার ডপলার ইউজ করা হয় আর্টারি বা পালস ওটা দিয়ে আমরা আর্টারি বা ভেইন বুঝতে পারি, হ্যাঁ, পালস যেটা পালস ডপলার সেটা দিয়ে। আর বলছে ইউজটা কি, মানে পাওয়ার ডপলারটা হচ্ছে আমাদের কোনো ম্যাস বা টিউমার ডিটেক্ট করতে, তারপর হচ্ছে আর্লি প্রেগনেন্সি, লাইফ বা ডেথ সেটা। আর পিনিয়াল ডপলারেও ইউজ করা যেতে পারে ডপলার যেটা। আর আমাদের হচ্ছে এখানে দেখেন, ইউজ টু প্রোভাইড ইনফরমেশন অন দি অ্যামপ্লিটিউড অফ রিটার্নিং অফ ডপলার সিগন্যাল। জাস্ট প্রথম লাইনটা দেখবো আর এই তিনটা পয়েন্ট মনে রাখবো যে পিনিয়াল ডুপ্লেক্স ডপলার ইউজ করা হয়, আর পাওয়ার ডপলার দিয়ে ফ্লো আছে কিনা এই জিনিসটা দেখা হয়। এই যে পাওয়ার ডপলার এমফেসাইজ দি কোয়ান্টিটি অফ ব্লাড ফ্লো, এটা সাধারণত মানে কোয়ান্টিটি অফ ব্লাড ফ্লোটাকে ডিটেক্ট করে, ইনক্রিজ সেন্সিটিভিটি কম্পেয়ার টু কালার ডপলার। কালার ডপলারের চেয়ে এটা সেন্সিটিভিটি বেশি। এই পোর্শনটাকে একবার রিডিং দিবেন। আর ডিফারেন্স বিটুইন অডিবল সাউন্ড এন্ড আল্ট্রাসাউন্ড, এটা নিশো থেকে নেওয়া, জাস্ট একবার দেখবেন, পয়েন্ট খুবই সোজা, এমনিতেই পারবেন আপনারা। এরপর আমরা চলে যাই রেজলিউশন। রেজলিউশন এই পয়েন্টগুলো এটা আমার জেনেসিসের শীট থেকে নেওয়া, রেজলিউশন গুলো এখানে ভালো দেওয়া আছে তুলনামূলক। এগুলো আমাদের টার্গেট হবে যে কোনো একটা বইকে আমরা স্ট্যান্ডার্ড ধরবো। আমার মনে হয় আল্ট্রাসোনোগ্রামের ক্ষেত্রে নিশোটাকে স্ট্যান্ডার্ড ধরবেন, আর এর বাইরে আমার স্লাইডে যেগুলো আছে, যে পয়েন্টগুলো আমি বলছি ইম্পর্টেন্ট, সেগুলো আপনারা কাগজে লিখে বা অন্য কোনো কিছুতে লিখে আপনারা হচ্ছে বইয়ে লাগাই নেবেন, বা অনেকে আলাদা খাতা ইউজ করেন, তারা আলাদা খাতায় নোট করে ফেলবেন। রেজলিউশন জিনিসটা কি, ইট ইজ দি অ্যাবিলিটি টু অ্যাপ্রিসিয়েট টু ক্লোজলি প্লেসড অবজেক্টস অ্যাজ সেপারেট, মানে দুইটা পাশাপাশি অবজেক্টকে সেপারেট করার যে ক্ষমতা, সেটাই হচ্ছে রেজলিউশন। রেজলিউশনের তিনটা টাইপ আছে, এক্সিয়াল, ল্যাটারাল আর টেম্পোরাল রেজলিউশন। এখন এক্সিয়াল রেজলিউশন জিনিসটা কি, অ্যাবিলিটি টু রিজলভ অবজেক্ট ইন এ লাইন অফ বিম। এটা দুইটা ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, স্পেশাল পালস লেন্থ এসপিএল আর হচ্ছে ফ্রিকোয়েন্সির উপর ডিপেন্ড করে। আর যেটা আমাদের ল্যাটারাল রেজলিউশন, রেজলিউশন এট 90 ডিগ্রি টু দি ডিরেকশন অফ বিম। মানে তাহলে এক্সিয়ালটা কি ছিল, যেটা হচ্ছে আমাদের একই লাইনে অবজেক্ট গুলোকে ডিটেক্ট করা। ল্যাটারাল রেজলিউশনটা হচ্ছে 90 ডিগ্রি, মানে যে
বিমের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেলের স্ট্রাকচার গুলোকে ডিটেক্ট করাটা হচ্ছে আমাদের ল্যাটারাল রিজলিউশন। ফ্যাক্টরস কার কার উপর ডিপেন্ড করে, হাইট অফ বিমের ওপর, ডিস্টেন্স ফ্রম ট্রান্সডিউসার, ফ্রিকোয়েন্সি, আর হচ্ছে আমাদের সাইট অ্যান্ড গ্রেন্টিং লোব লেভেলস এর উপর ডিপেন্ড করে। আর আরেকটা হচ্ছে টেম্পোরাল রিজলিউশন। এটা কি জিনিস? অ্যাবিলিটি টু ডিটেক্ট মুভিং অবজেক্টস ইন দি ফিল্ড অফ ভিউ ইন দেয়ার ট্রু সিকোয়েন্স। ট্রু সিকোয়েন্সে অ্যাবিলিটি মুভিং অবজেক্ট গুলোর ক্ষেত্রে আমরা হচ্ছে টেম্পোরাল রিজলিউশন ইউজ করে। আর এটা কি দিয়ে ডিটারমাইন করা হয়? ফ্রেম রেট। ফ্রেম রেটটা কি জিনিস আমরা আগেই জেনেছি, তাহলে কোন রিজলিউশন কাকে বলে আর কোনটা কার উপর ডিপেন্ড করে একটু আমরা জেনে রাখবো। আর আরেকটা জিনিস হচ্ছে কন্ট্রাস্ট মিডিয়া। বাংলাদেশে ইউজুয়ালি কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয় না, তবে এখন অনেক জায়গায় কন্ট্রাস্ট মিডিয়া ইউজ করা হয়, যদিও এটা অত জনপ্রিয় না, কিন্তু তারপরেও কন্ট্রাস্ট গুলো সম্পর্কে আমাদের একটা আইডিয়া রাখতে হবে। আল্ট্রাসোনোতে কি কি কন্ট্রাস্ট ইউজ করা হয়? জেনারেলি বেসড অন মাইক্রো বাবেল লেস দেন 4 মাইক্রোমিটার অর হচ্ছে ন্যানো পার্টিকেল লেস দেন 1 মাইক্রোমিটার এর ক্ষেত্রে ইউজ করা হয়। আর কি কি ইউজ করা হয়? মূলত টাইপ গুলো জানলে আমাদের হবে, যেমন আমাদের হচ্ছে অ্যালবুমিন শেল, হ্যাঁ, এয়ার ফিল্ড মাইক্রোস্ফিয়ার ইনক্যাপসুলেটেড ইন এ অ্যালবুমিন শেল, লো সলিউবিলিটি গ্যাস ইনক্যাপসুলেটেড ইন এ লিকুইড সেল। আর হচ্ছে আমাদের আরেকটা পার্টিকেল ইউজ করা হয়, আর গোল্ড বাউন্ড কলয়েডাল মাইক্রোটিউবুলস ইউজ করা হয়। মাইক্রোটিউবস ইউজ করা হয়। তাহলে এই চারটা নাম আমরা জাস্ট জেনে রাখবো যে কন্ট্রাস্ট মিডিয়া হিসেবে কি কি ইউজ করা হয়। আর বাকি যে টপিকগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি সেগুলো সব আমরা পড়বো। আর মূলত আমরা আল্ট্রাসাউন্ডের ক্ষেত্রে নিশোর বইটা ইউজ করতে পারি। আর আপনারা কেউ যদি চান তো সেলম্যান থেকেও পড়তে পারেন, বা অনেকে চাইলে অন্য কোনো শিটও ফলো করতে পারেন। সেক্ষেত্রে আমি বলবো যে আমি তো আপনাদেরকে ইনফিনিটি স্টার টপিক গুলো দেখিয়ে দিয়েছি, কোনটা কত স্টার, যে বই ফলো করেন না কেন ওখানে কাইন্ডলি টিক দিয়ে নিবেন। আর পড়ার সময় আমার স্লাইডের লাইন গুলো একটু দাগায় নিবেন। আর যেগুলো নাই সেগুলো যে যেটাকে স্ট্যান্ডার্ড ধরা না কেন সেখানে আপনারা একটু লিখে রাখবেন যেগুলো নাই। আর যেগুলো আমি ইম্পর্টেন্ট বলেছি স্পেশালি সেগুলো মিস করবেন না। তাহলে আমরা যদি শুরু স্লাইডে চলে যাই, এই কোনগুলো আমাদের ইনফিনিটি স্টার সেগুলো আমরা অবশ্যই পরীক্ষার আগে একবার করে দেখার চেষ্টা করব। তারপর 5 স্টার পড়বো, তারপর 2 স্টার টপিক বা 3 স্টার টপিক গুলো পড়বো। এছাড়াও আমি আরো বেশ কিছু টপিক দেখিয়েছি কোনটা 2 স্টার 1 স্টার হিসেবে, সেগুলো আমরা এখন পড়বো। আচ্ছা, এখন পড়বো, দুই একটা লাইন জেনে রাখবো, কিন্তু পরীক্ষার আগের দিন সেগুলো আমরা রিভিশন দিব না। পরীক্ষার আগের দিন বা পরীক্ষার 2 একদিন আগে শুধুমাত্র আমরা এই টপিক গুলো দেখবো। এই জন্য কিন্তু এর বাইরে আছে, এটার সাথে অবশ্যই আরেকটা টপিক অ্যাড করে নিবেন। আমাদের 5 স্টারের ভেতরে ডপলার, বড় করে ডপলার লিখে রাখেন। ডপলারটা কিন্তু এখন খুবই জনপ্রিয়, কোশ্চিন চলে আসতে পারে। এখন আমরা চলে যাব, যেহেতু নিশোর বই থেকে আমি স্ট্যান্ডার্ড বলছি, নিশোর বই থেকে আপনারা 131 নাম্বার পেজে চলে যান, যে হচ্ছে প্রপার্টিজ অফ আল্ট্রাসাউন্ড আছে এই পেজে। এটাকে আমরা ইনফিনিটি স্টার দিব, দিয়ে আমরা প্রপার্টিজ গুলো একবার করে দেখে নিব। আর যেগুলো আমি ইম্পর্টেন্ট কি পয়েন্ট বলেছিলাম প্রপার্টিজে সেটা এখানে আলাদা করে লিখে রাখবেন। আর বেসিক প্রিন্সিপাল অফ আল্ট্রাসাউন্ড কোনটা কি জিনিস এগুলো আমরা হচ্ছে দেখবো। এটা আমাদের 2 স্টার টপিক হিসেবে আমরা বলতে পারি, বেসিক প্রিন্সিপাল অফ আল্ট্রাসাউন্ড। এরপর প্রথম চারটা আমরা পড়বো, এই পয়েন্টগুলো আমরা পড়বো। ইমেজ ডিসপ্লের ভেতরে ইমেজ ডিসপ্লে পয়েন্টটা ইম্পর্টেন্ট। আর আমাদের যেটা কমপ্লেক্স ইলেকট্রনিক সিস্টেম সেখান থেকে জাস্ট নামগুলো দেখবো। এরপর আমরা চলে যাব 133 নাম্বার পেজে। দেখেন একটা রিয়েল টাইম ইমেজিং অবটেইন রিয়েল টাইম ইমেজ আল্ট্রাসোনোগ্রাফিক্যালি, এই পয়েন্টটা না পড়লেও হবে, ঠিক আছে? এটা আমরা রিডিং দিয়ে রাখি বা চাইলে ক্রস দিয়ে দিতে পারেন। এরপর 133 নাম্বার পেজের নিচে আছে আমাদের ইন্টারাকশন বিটুইন আল্ট্রাসাউন্ড এন্ড ম্যাটার। এইটা হচ্ছে আমাদের ইনফিনিটি স্টার টপিক। কি কি ইন্টারাকশন হয় এখানে 4 নাম্বার দিয়ে তিনটা লেখা আছে, এখানে রিফ্লেকশন, রিফ্র্যাকশন, অ্যাবজর্পশন। আপনারা 4 নাম্বার দিয়ে স্ক্যাটারিংটা লিখে রাখবেন। এরপর এখান থেকে আমরা অ্যাকোয়াস্টিক ইম্পিডেন্সটাকে দেখবো, আর হচ্ছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্সটা পড়বো। রিফ্র্যাকশন থেকে জাস্ট ভেতরের লাইনগুলো একটু দেখবো, আর হচ্ছে ইকুয়েশনটা জাস্ট একবার দেখে রাখবো। অ্যাবজর্পশন কার কার উপর ডিপেন্ড করে এটা আমি আলোচনা করেছি, জাস্ট আমার স্লাইডের টুকু দেখলেই হবে। ডিফারেন্ট মোডস অফ আল্ট্রাসাউন্ড, এখানে একটু ডিটেলস লিখেছে, এতগুলো লাগবে না, আপনারা একবার রিডিং দিয়েন।
মেনলি আমার স্লাইডে যতটুকু আমি লিখে রেখেছি ওইটা আপনারা খাতায় লিখে ফেলেন, লিখে মানে অতটুকু পড়লেই হবে। আর ডিফারেন্ট আর্টিফ্যাক্টস ইন আল্ট্রাসাউন্ড, এখানে কিছু নাম আছে, আর বাকি যে নামগুলো আছে আমি যেটা সেলম্যান থেকে লিখেছি সেটাও এখানে লিখে রাখবেন। আর সেই সাথে আপনারা যেগুলো আমাদের রেডিওপিডিয়া থেকে আমি কিছু নাম দেখিয়েছি ওখানে যে নামগুলো এক্সট্রা একটু জাস্ট রিডিং দিয়ে মনে রাখার চেষ্টা করবেন, কিন্তু এইখানে যেগুলো আছে সেলম্যানে যেগুলো আছে ওই কয়টা পয়েন্ট ভুল করা যাবে না। কোনটা কি জিনিস আমি ডিটেলস আলোচনা করেছি, একবার জাস্ট দেখবো আমরা। আর তারপরে আমাদের হচ্ছে কিউরি টেম্পারেচার আছে 138 নাম্বার পেজে। কিউরি টেম্পারেচারটা আমরা পড়বো। কিউরি টেম্পারেচারটা আমাদের হচ্ছে 5 স্টার বা চাইলে 3 স্টারও দিতে পারেন। এর পরের পেজে আছে ট্রান্সডিউসার। ট্রান্সডিউসার আমাদের 5 স্টার টপিক, এগুলো আমি ডিটেলস আলোচনা করেছি। তারপর চলে যাব 140 নাম্বার পেজে। পিজো ইলেকট্রিক ইফেক্ট জিনিসটা কি ডিটেলস আলোচনা করেছি, এটাও 5 স্টার। কিউ ফ্যাক্টর জিনিসটা জানবো আমরা। এরপর আমরা চলে যাব হচ্ছে একই জিনিস বারবার বারবার রিপিট করা এখানে। আমরা এরপর চলে যাব 141 নাম্বার পেজে। 141 নাম্বার পেজে দেখেন কন্টিনিউয়াস ওয়েভ ডপলার আছে। একবার রিডিং দিব, বড় করে আর লিখে রাখেন রিডিং। মানে এখানে ডপলার সম্পর্কেও কিছু কথা আছে, আর ডপলার সম্পর্কে আমি যেগুলো স্লাইডে পড়িয়েছি এখানে কাইন্ডলি আপনারা লাগাই নেবেন। আর অ্যাকোস্টিক ইম্পিডেন্স এই পেজে আছে, এটা ইনফিনিটি স্টার দিবেন। আর হচ্ছে ফ্রেসনেল এন্ড হচ্ছে ফ্রন্ট হাফার জোন আছে এই পেজের নিচে 141 নাম্বার পেজের নিচে, এইটাকে আমরা ঠিক দিব, দিয়ে 2 স্টার দিব। একটু জেনে রাখবো রেজোনেট ফ্রিকোয়েন্সিটাও আমাদের 2 স্টার টপিক, যে 3টা লাইনের কথা বলেছি ওইটা পড়বো। রিস্ক অফ আল্ট্রাসাউন্ড আমাদের 1 স্টার টপিক বা 2 স্টার টপিক, জাস্ট একবার রিডিং দিবেন। আর যে আমাদের ডিফারেন্স বিটুইন অডিবল সাউন্ড এন্ড আল্ট্রাসাউন্ড, এটা একবার রিডিং দিলেই আপনারা পারবেন আশাবাদী। এই মোটামুটি শেষ। তাহলে আল্ট্রাসাউন্ড মোটামুটি আমরা যেভাবে বলেছি সেভাবে পড়বো। আর যেহেতু আমরা এখন প্রথমবার পড়বো, অবশ্যই অবশ্যই আমি স্লাইডে যেগুলো মানে স্লাইড দেখিয়েছি, যেগুলো রিডিংও লিখেছি স্লাইডে, সেগুলো আপনারা কাইন্ডলি একবার একটু দেখে কাভার দেওয়ার চেষ্টা করবেন। কিন্তু পরীক্ষার আগে আমরা শুধুমাত্র এই ইম্পর্টেন্ট টপিকগুলো পড়বো, কিন্তু প্রথমবার রিভিশন দেওয়ার সময় অবশ্যই সবগুলো পড়বো। তাহলে আজকের মতো মোটামুটি এখানেই শেষ করছি। সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ।